তো আস্তে 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 সম্পর্কটা গভীর থেকে একদম গভীরতম পর্যায়ে চলে যায়। কিন্তু আমি তখনও বুঝি নাই যে আসলে দ্বিতীয়বার বাংলাদেশ আসার কারণটা কি, বা প্রথমবার গল্প কোথায় চলে গেছে? প্রথমবার ও আমাকে আবার ডাকছে। যেদিন এখান থেকে নেপাল গেছি একদিন পর আমার নামে কেস করছে। কোথায় কেস হয়েছে, বাংলাদেশ না নেপাল? নেপাল কেস হয়েছে আমার নামে। ওর মা আসে, মেয়ের মা আসে, মেয়েকে বের করে নিয়ে গেছে, কিন্তু আমাকে আমাকে বের করে নাই। আপনি জেলে? আমি জেলে। আমাকে বের করার জন্য আমার মা এখান থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাইছে। ক্রেজি লেভেল কোন লেভেলে গেলে এই নেপাল বাংলাদেশ নেপাল বাংলাদেশ নেপাল বাংলাদেশ করে সেই নেপালের জেলে গিয়ে, মানে এটা এটা চরম পর্যায়ের ক্রেজিনেস যেটাকে বলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সবসময়ের মতো সেই প্রার্থনা করে শুরু করছি প্রবাসীর অন্তর কথা। যারা অনুষ্ঠানে আসতে চান, দেশের বাইরের যারা ভাই বোনেরা আছেন, বাংলাদেশে এই মুহূর্তে হয়তো অবস্থান করছেন কিংবা ভবিষ্যতে আসবেন, তাদের সবার জন্য একটি কথা, সেটা হচ্ছে এসে আপনারা যেটা করবেন, আমাদেরকে মেইল করতে পারেন কিংবা আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, 09639888877। আজকে কে রয়েছে একটু পরিচিত হই। ভাই, আপনার নামটা একটু বলেন প্রথমে। আমার নাম হচ্ছে জাহিদুর রহমান। বয়স কত? 28 চলতেছে। 28। আপনার জন্ম জেলা? জেলা হচ্ছে ঢাকা, থানা হচ্ছে ধামরাই। আপনি শুরু করেন। আমরা 2 ভাই বোন। আমার ছোট একটা বোন আছে। জি। ফ্যামিলিগতভাবে আমাদের বাপের সাথে একটু দূরত্ব ছিল আমাদের। আচ্ছা। আমরা 2 ভাই বোন নানার বাড়ি থেকে লেখাপড়া করতাম। আর আমার মা বিদেশ চলে গেছিল। প্রথমে ছিল জর্দান, এরপরে কাতার, সৌদি, তো পর্যায়ক্রমে। আপনার মা বিদেশ চলে যাওয়া বলতে আপনি তখন কত বছর বয়স? ওই সময় বয়স ছিল আমার 17 বছর। 17 বছর আপনি কি লেখাপড়া করতেন? হ্যাঁ, লেখাপড়া করতাম ওই সময়। কোন ক্লাসে পড়তেন? 10 সম্ভবত। তো নানার বাড়ি ফ্যামিলির অবস্থা ভালো। তো আমার মা যেটা পায় আর কি, অংশটা পায়, তো আমার নানা অংশটা দিয়ে দেয় আমার মাকে। আচ্ছা। যে আমরা যেন সেখানে থাকতে পারি। এরপরে আমি 2013 সালে এসএসসি পরীক্ষা দিই ধামরাই হার্ডিংস উচ্চ বিদ্যালয় থেকে। জি। ওই সময় একটা মেয়ের সাথে আমার রিলেশন থাকে। মেয়েটার বাড়ি হচ্ছে বাগেরহাট, খুলনা জেলা। তারপরে 2014 সালে সম্ভবত আগস্ট না হয় নভেম্বরে এই বিয়েটা কমপ্লিট হয়। যখন বিয়ে হয়, কত বছর বয়সে বিয়ে করেন আপনি? 19 বছর বয়সে বিয়ে করেন? 18 কি 19। আপনার মা তখন কোথায়, জর্ডানে? না, আমার মা তখন দেশে ছুটিতে আসছে। মানে সম্পর্ক করে যে বিয়ে করেছেন, আর এটা কি পারিবারিক বিয়ে ছিল নাকি নিজেরা নিজেরা? না, পারিবারিক ছিল। ওই আমার নানা নানি দেখতে গেছে। কি করেন তখন আপনি পেশায়? তখন আমি কিছুই করি না। এই অবস্থায় বিয়ে করলেন? কেন বিয়ে করলেন এই অবস্থায়? মানে মেয়েটাকে আমি ভালোবাসতাম। তো ঠিক আছে, সাধারণত ভালোবেসে সবাই তো এই সময় বিয়ে করে না, পরে গিয়ে বিয়ে করে। মেয়ের যে মা, ওনার যে এক আত্মীয় আছে, উনি ওমানে থাকে। আচ্ছা। তা আমাকে বলতেছে আমাকে ওমান পাঠাবে, যেহেতু সম্পর্কটা ধরতে গেলে ফ্যামিলিগতভাবে এটা মানে সেট আপ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, মানে আমি সবকিছু বলতেছি আমার ওয়াইফরে যে ওমান চলে গেলে 3-4 বছর 5 বছর পরে আসবো, তত এনে ঝামেলা হতে পারে, তো বিয়েটা সেরে নেওয়া যাক। সেই সময় আমাকে পাসপোর্ট, আমার বয়স তো কম, তো যিনি নেবে উনি বলতেছে যে 18-19 বছর হবে না, কমপক্ষে 23-24 বছর লাগবে আচ্ছা। পাসপোর্টে। সেক্ষেত্রে ভিসা পাওয়া যায় বা এটা ইজিলি, মানে ওইটা আগের কথা, ওই সময় তো এটা বুঝতাম না। যেদিন বিয়ে করতে যাই সেদিনই আমি মেয়ে প্রথম দেখি, এবার আমার মা ওই দিন প্রথম দেখে। মেয়ে ওই সময় ক্লাস 8-এ পড়ে, 9-এ মাত্র উঠছে। অনেক অল্প বয়স। হ্যাঁ, 9-এ উঠছে। তারপরে সে 9-10 ওখানে লেখাপড়া করে। তো বিয়ে করার পরে আমি চাকরি নেই, অল্প বেতনে চাকরি নেই। মানে আপনার লেখাপড়া বন্ধ হয়ে গেল এই সময়? হ্যাঁ, বিয়ে করছে, এখন তো বউ হয়ে গেছে। কোন ক্লাসে থাকতে আপনি এটা বন্ধ করে দিলেন? আমি কলেজে সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় লেখাপড়া বন্ধ করে দিলেন, এবং আপনার বাবা তখনও মিসিং, বাবার কোনো ব্যাপার স্যাপার নাই? বাবা তো ওই যে হাই হ্যালো মাঝে মধ্যে আমি যাওয়া আসা করি। বাবা কি আরেকটা সংসার করতেছে ওই সময়টাতে? আরেকটা সংসার করতেছে। আমরা ভাই বোন যাওয়া আসা করি মাঝে মধ্যে। হ্যাঁ, এতটুকুই সীমাবদ্ধ। তো তারপরে এই চাকরিটা থাকা অবস্থায় বাসা থেকে ডিউটিতে আসতেছি, তো আমার এই গ্রামের মামা হয় সম্পর্কে, তো ওনারা ওই বিদেশ যাওয়ার জন্য মালিবাগ এক অফিসে যাইতেছে, তো একই গাড়িতে আসা যাওয়া। তাই আমি বলছি আমিও যাবো। এরপরে আমি অফিসে গেছি, পরে সেখান থেকে ক্লিনারের ভিসা দুবাইতে যাই। মানে আগে থেকে কোনো প্ল্যান নাই যে বিদেশ চলে যাব। ওই যে সকালে এক গাড়িতে আসছে, সেই সময় জিজ্ঞাসা করা। দালাল তো অনেক কথাই বলছে যে সে চাঁদের দেশে পাঠিয়ে দিবে, 1500 টাকা বেতন দেবে, 5 স্টার হোটেল। ওই সময় তার বুঝি নাই। কত সালে গেলেন? 20। ওকে, একটু পরে গেছি। ওকে। একই গ্রামে 3 জন গেছি আমরা। আমার ওখানে কাজ দেয় হচ্ছে বিল্ডিং এর কাজ, মানে আবুধাবি সিটির ভিতরে যে বিল্ডিং এ কাজ করি, আমাদের কোম্পানি ওই বিল্ডিং এর সাথে কন্টাক্টে মানে ক্লিনার দেয়। আচ্ছা। মানে আমার কাজ হচ্ছে সিঁড়ি, রিসিপশন, গ্লাস এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো এইভাবে সব কিছু চলতেছিল। তারা আমি বিল্ডিংয়ে 3 বছর 2 মাস কাজ করি। জি। তো এর ভিতরে আবুধাবিতে আমার ড্রাইভিং লাইসেন্সটা আমি বের করে নিই।
তো বের করার পরে আমাদের কোম্পানির সাথে এই বিল্ডিং ওয়ালা কোম্পানির কন্ট্রাক্টটা চলে যায়। আচ্ছা। চলে যাওয়ার পরে তো উনি যে ম্যানেজার ছিল আমাদের কোম্পানির, ওনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল। 26-27টা বিল্ডিং ছিল, 53 জন আমাদের কোম্পানি ক্লিনার কাজ করতো, বেশিরভাগ বাঙালি, 2-1 নেপাল ইন্ডিয়ান আছে। ওই আমরা মাসিক হিসাবে ওনাকে আসতো একবার দেখা করতে, 200-300 টাকা দিয়ে দিতাম, সেক্ষেত্রে ভালো সম্পর্ক। তা আমি বলি যে কন্ট্রাক্ট চলে গেছে, তাকে আমাকে একটা কোম্পানির একটা ড্রাইভার ব্যবস্থা করে দেন যদি কোনো ফাঁকা থাকে। 3-4 দিন পরে ফোন দিচ্ছে, বলছে দুবাইতে ড্রাইভার লাগবে। কাল সকালে তোর ডিউটি, লাইসেন্স তো বের করছি কিন্তু আমার হাত তো ক্লিয়ার না। তো একজন বাঙালি আছে আমার এই ফ্রেন্ড, ও কিলনা থেকে ড্রাইভার হয়েছে, আর বাসা হচ্ছে টাঙ্গাইলে। পরে আমার ওই সুপারভাইজার ওই বাঙালিরে পাঠায় আমার সাথে। এই 2-3 দিন 4 দিন চলতে চলতে পরে হাত সব কিছু ঠিক হয়ে যায়। আচ্ছা। আমাদের ক্যাম্পটা ছিল হচ্ছে সিটির বাইরে, আর আমরা কাজ করতাম আবুধাবি সিটিতে। আমার ক্যাম্প থেকে চলে যেতাম মুসাফা, জি। ওখান থেকে কিছু লোক উঠাইতাম, সাপ্লাইয়ের লোক, ওদের দিয়ে আসতাম হচ্ছে আপনার এয়ারপোর্টের ভিতরে। দিয়ে আসার পরে 7টার ভিতরে আবার সকাল এই লেডিস যে ক্যাম্পটা আছে, মানে আমাদের একটা এটা বয়েজ ক্যাম্প, এটা হচ্ছে মরুভূমির একদম ভিতরে। আর লেডিস ক্যাম্পটা হচ্ছে একটু 10 মিনিট দূরে, যেখানে আরবিদের ঘর টর আছে, মানে একটু জাঁকজমকপূর্ণ এলাকা, ওখানে লেডিস ক্যাম্পটা আছে। তো ওখান থেকে ওই নেপাল ইন্ডিয়ান মেয়ে ওঠাই নিয়ে যেতাম, আবার যার যেখানে ডিউটি সেখানে রেখে আসতাম। আচ্ছা। আবার যখন বিকেল হইতো ওই যে যাদের রেখে আসছি পর্যায়ক্রমে তাদেরকে আবার নিয়ে আসতাম। জি। তো এখানে মুসাফা নামে একটা জায়গা আছে, 2টা মেয়ে এখানে কাজ করতো। একটা মেয়ে তো ফিলিপিনি, ওনার নামটা আমি জানি না, আর একটা মেয়ে হচ্ছে নেপালি, ওনার নাম হচ্ছে সাবিনা রোচাল। হ্যাঁ, রোচাল। তো আমার কাজ ছিল ফিলিপিনি মেয়েটা আবার বিয়ে করছে এক পাকিস্তানি ছেলেরে। ওই মেয়েটা আবার ক্যাম্পে থাকতো না, ও থাকতো হচ্ছে ওনার যে হাজবেন্ড আছে, ওনার যে ফ্লাইট আছে সেখানে থাকতো। তা আমার হচ্ছে ওই এয়ারপোর্টের লোকগুলা 3টার সময় উঠাতাম, 3:30টার ভিতরে আমি নামিয়ে দিতাম ক্যাম্পে। এবার আবার 4টা 5-এ আবার এই 2টা মেয়েকে আবার উঠাতে হবে যারা আমার কোম্পানির। তো ওখান থেকে গাড়ি নিয়ে আসতাম, উঠিয়ে 4টা 30-এর ভিতরে ওই যে মেয়েটা ফিলিপিনি মেয়েটা, ওকে নামিয়ে দিতাম হচ্ছে ওর জায়গায়। নামিয়ে দেওয়ার পরে তাহলে আমার গাড়িতে মেয়ে কয়টা রইলো? একটা মেয়ে রইলো শুধুমাত্র, সাবিনা রোচাল। হ্যাঁ, সাবিনা রোচাল। এখন আমি কিন্তু নামিয়ে দিই 4টা 30-এ। এখন ওখান থেকে আমি যেখানে যাব, অন্য একটা লোক উঠাইতে, বাঙালি একটা ছেলে উঠাইতে যাব, আমার যাইতে সময় লাগবে 20 মিনিট, কিন্তু ছেলের ছুটি হবে 5:30টায়। তাহলে আমার 4:30, 4টা আপনার 50 হয়ে যাইতেছে, আমাকে সময় বাঁচতে 40 মিনিট। এখন আমি যেখানে আছি এখানে তো আমি গাড়ি রাখতে পারবো, কারণ পার্কিং ফ্রি, কিন্তু সিটির ভিতরে আমাকে গাড়ি রাখতে দেবে না, 1 মিনিট আমি রাখতে পারবো না গাড়ি। আসার আগে তো পার্কিং থাকে, কারণ সিটি তো আরও পরে শুরু হবে। ওখানে থাকতাম ওই 30-40 মিনিট, ফোনে কথা বলতাম বাড়িতে, ওয়াইফের সাথে, মার সাথে কথা বলতাম। আর ও সাবিনা রোচাল কার সাথে কথা বলতে বসতাম না, কারণ ওই সময়টা এত হিন্দিও পারে না, ও নেপালি ভাষা কথা বলে। আচ্ছা। মাঝে মধ্যে হিন্দি বলে। ওই পরিচিত হয়েছি যে কিভাবে আসছেন, কতদিন কোম্পানিতে আছে, বেতন কয় টাকা ধরছে আপনার, আমি জিজ্ঞেস করি আরে। তারপরে ও বলে আপনি কীভাবে ড্রাইভার হয়েছেন, কীভাবে বাসা কে আছে, এই কথাবার্তা হয়েছে। এটাই এইভাবে চলতেছিল। দীর্ঘ সময় বিদেশ করলে 2-3 বছর হয়ে যায়, মানে দেশের প্রতি একটা ভালোবাসা প্রথম যেটা থাকে এটা অটোমেটিক কমে যায়। মানে পরিবর্তন তো থাকে একটা আলাদাভাবে, একটা যে নিঃসঙ্গতা এটা কাজ করে। নেপালি যে মেয়েটা দেখতে একদম বাঙালিদের মতো। আচ্ছা। তো 1-2 কথাতে ওই যে 40 মিনিটের সময় ওখান থেকে যায়, ওখান থেকে মূলত মেয়েটা আমার সাথে কথা বলতে চায়। এরপরে আস্তে 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 সম্পর্ক হয়ে যায়, ও ফোন নাম্বার দেয় আমাকে, কথা বলি। সম্পর্ক হয়ে যাওয়া বলতে কি আপনারা দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়? হ্যাঁ, একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায়। আপনার সম্পর্কেও কি জানতো? আপনি ওকে কি বলছিলেন যে আপনি ম্যারিড কিনা এগুলো বলেছিলেন? তখনও আপনার জানাশোনা কিছু হয় না এগুলা? না, মানে ও এমন ব্যবহার করতেছে, বোঝা যাইতেছে ও আমাকে পছন্দ করতেছে। সে ফোন নাম্বার রাত্রে ফোন দেয়, আমি খাইছি কিনা, রুমে গেছি কিনা, কয়টার সময় ঘুমাবো, বা আমার জামা কাপড় ক্লিন হয়েছে কিনা, হ্যাঁ, এরকম কথাবার্তা ও ওর তরফ থেকে বলে। এরকম করতে করতে প্রায় 2 সপ্তাহ চলে গেছে। তারপর ও আবার বলতেছে সপ্তাহে একবার আবুধাবি নামাইতে হবে, এখানে কে আছে? বলছে আমার একটা বোন আছে, সপ্তাহে একবার দেখা করি। ওই যে একদিন ছুটি, প্রায় 3 সপ্তাহ কি 25 দিন হয়ে গেছে। এরপরে একদিন আমার নামে কমপ্লেন চলে আসে। আমার নামে কমপ্লেন করছে অফিসে। কে করছে আমি জানি না। সুপারভাইজার ফোন দিছে, সাবিনারে ডিস্টার্ব করো তুমি। আমি বলছি না তো। বলছে তোমার নামে কমপ্লেন আছে, হেড অফিস হচ্ছে আবুধাবি, দেখা করো, পিয়ারের সাথে দেখা করো। চিন্তা করতেছি কমপ্লেন কে দেয়? আমার গাড়িতে 3 জন বাঙালি, গাড়ি তো আমি সেফটিতে চালাই, যে কমপ্লেন দেয় মেয়েরা কমপ্লেন দেবে সুপারভাইজারের কাছে যে গাড়ি ড্রাইভার রং চালাচ্ছে বা জোরে চালাচ্ছে, তাই না? মেয়েটারে ফোন দিছি যে আমার নামে কমপ্লেন হয়ে গেছে, তুমি কি কমপ্লেন করছো কেন? ও বলে না আমি কেন কমপ্লেন করবো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কমপ্লেন কেন করবো?
পরে অফিসে আর যায়নি, স্যারের যে নাম্বারটা আমি ওনাকে ফোন দিই, স্যার কি কমপ্লেন? সাবিনা আসলে হাজব্যান্ড অফিসে আসছিল, তোমার নামে কমপ্লেন আছে, তুমি তার ডিস্টার্ব করো। আমি তো আকাশ থেকে বলছি, তার আবার হাজব্যান্ড আছে এখানে। আপনি জানতেন না বিষয়টা? না, আপনার যে ওয়াইফ আছে সেটাও আপনি বলেন নাই? সম্পর্কে কেবল শুরু হয়েছে। ও আমার না, এটা বলতে কতক্ষণ লাগে ভাই? এটা বলেন না, এটাই তো কথা। হ্যাঁ, আপনিও বলেন নাই, সেও বলে নাই। আমি ওকে জিজ্ঞেস করছি বিয়ে হয়েছে কিনা, ঠিক আছে? ও আমাকে অস্বীকার করছে, না আমার বিয়ে হয়নি। আমি বলতেছি আমি তোমাকে ডিস্টার্ব করি না, তুমি এটা অবশ্যই জানাও। আচ্ছা। এখন ও তো আবার ভয় পায়, কথা বলতে ভয় পায়। আমি বলছি ভয় পাইলে হবে, বা আমার এখন সমস্যা হয়ে যাচ্ছে। সাবিনা আমার পেয়ারে ফোন দিছে, বলছেন না ড্রাইভার আমাকে ডিস্টার্ব করে না, ড্রাইভারের সাথে আমার কোনো সম্পর্ক নাই, এটা আমার হাজব্যান্ডের সাথে আমার ভালো সম্পর্ক না, এর জন্য সে একটা মিথ্যা অজুহাত দিছে। ওর হাজব্যান্ড আমাকে 2-3 দিন পরে ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমাকে বলতেছে যে ভাই সরি, মিস্টেক হয়ে গেছে, আসলে আমি বুঝতে পারি নাই। অফিসে গিয়ে বলতেছে যে এটা আপনি না, এইটা আপনি না, এটা অর্থই হচ্ছে আরেকজন। আর আমার প্রশ্ন সাবিনার কাছে ছিল, এই অন্য একজনটাকে তোমার হাজবেন্ডের বক্তব্য হচ্ছে এটা। হ্যাঁ। প্রিয় দর্শক এবং শ্রোতা, ভিডিওর এই পর্যায়ে ছোট্ট করে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই। সেটা নবম দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য, এবং একই সাথে আপনার পরিবারে যদি কেউ থেকে থাকে এরকম স্টুডেন্ট তাদের জন্য। এছাড়াও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে বাংলাদেশের রীতিমতো একটা ভিন্ন প্যারাডাইম সৃষ্টি করার চেষ্টা করেছে টেকনিক ইজি এডুকেশন। যারা বলছে যে কোচিং সেন্টারের আর প্রয়োজন হবে না কিছুদিন পরে, কারণ তাদের যে এডুকেশন সিস্টেম বা তাদের বইয়ের যে সিস্টেম, ডেফিনেটলি আমি বলবো যে এটা যদি কন্টিনিউ করে বাংলাদেশে সবাই, তাহলে একসময় কোচিং সেন্টারের আর প্রয়োজন হবে না। কারণ এই বইগুলো আপনার টেবিলে থাকা মানে হচ্ছে একজন শিক্ষক আপনার সঙ্গে 24 ঘন্টা আপনার টেবিলে আছেন। অনেকগুলো বই রয়েছে আমার এখানে, আমি যদি একদম নিচে থেকে বলি, ইজি ম্যাথ, ইজি হায়ার ম্যাথ, এমসিকিউ সাজেশন বই নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের জন্য, এমসিকিউ সাজেশন বই নবম দশম শ্রেণীর ব্যবসায়ী শিক্ষা বিভাগের জন্য। এছাড়া আমি দেখতে পাচ্ছি ইজি কেমিস্ট্রি। এই বইগুলোর বিশেষত্ব হচ্ছে এই বইগুলোর প্রত্যেকটা বইয়ে কিউআর কোড ব্যবহার করা হয়েছে। এই কিউআর কোডের অর্থটা কি? কিউআর কোডের অর্থটা হচ্ছে আপনি যখন এটা পড়বেন, পড়ার সঙ্গে সঙ্গে আপনি যদি এটা বুঝতে না পারেন, ওই কিউআর কোড স্ক্যান করার সঙ্গে সঙ্গে একজন টিচার এসে আপনার সেলফোনে ডিটেল ওটার উপরে বুঝিয়ে দেবে যেটা আসলে কি আলোচনা করা হয়েছে। এই পাবলিকেশনের বই আমি দুটো কারণে আপনাকে সাজেস্ট করব। নাম্বার 1, এনারা অসাধারণ একটা মেথড নিয়ে কাজ করছেন যেটা আপনার খরচ বাঁচিয়ে দেবে। 2, আপনার টেবিলে এই বইটি থাকা মানে হচ্ছে সার্বক্ষণিকভাবে একজন টিচার আপনার সঙ্গে আছেন। সো চয়েস ইজ ইয়োর্স। আমরা আবার ফিরে যাচ্ছি ভিডিওতে। আর আমার প্রশ্ন সাবিনার কাছে ছিল, এই অন্য একজনটাকে তোমার হাজবেন্ডের বক্তব্য হচ্ছে এটা। বলতেছে আমি জানি না, সে আমার নামে মিথ্যা কথা বলে। নেপাল থেকে সে তোমাকে বিদেশে আনছে, বিদেশ আনার অর্থ হচ্ছে তার সাথে তোমার সম্পর্ক ভালো, এই জন্য তোমাকে নিয়ে আসছে। আর তুমি এখানে আসছো প্রায় 2 মাস হয়েছে, আর আমার কোম্পানিতে তুমি জব করতেছো 1 মাস হয়ে গেছে। এমন কি হয়েছে যা আমি জানি না? ও বলতেছে তার সাথে আমি সুখী না, আমি খুশি না। আমি বলছি বাচ্চা আছে, ওই সময় যে বাচ্চা আছে, হ্যাঁ একটা বাচ্চা, 7 বছরের বাচ্চা আছে। কি বলো, তোমার বয়সই তো 23 বছর চলে, তোমার আবার 7 বছরের বাচ্চা, তোমার বিয়ে হয়েছে কবে? হ্যাঁ, তো ও আবার কি মানে উঁচা লম্বা বডি ফিগারে আছে না, যে অল্প বয়সে মানে অনেক বড় হয়ে যায়, তো এরকম আমার গঠন, ঠিক আছে? হাজব্যান্ড কিন্তু জানে না সম্পর্ক আমাদের হয়ে গেছে। আর হাজব্যান্ড যাকে মনে করে কমপ্লেন করছে, একটা মেসেজ আছে এখানে যে তুমি তো আমার ওয়াইফ, আমি তোমাকে অনেক ভালোবাসি, বিয়ের পর বাচ্চা নিব, এরকম কথা। মেসেজটা কিভাবে জানলেন আপনি? কোনো কারণে হাজব্যান্ড জেনে গেছে বা ফোনটা চেক করছে। আমি বলছি এই ধরনের মেসেজ আমি কোনোদিন করি নাই তোমাকে, ঘটনা কি, সত্যি কথা বলো। ও আমার কাছে বলছে আমার হাজব্যান্ডের কাছে অনেক সিম আছে, এটা সেটা করে, মানে ও ওকে বাঁচানোর জন্য। আস্তে 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 ও আমাকে অনেক ভালোবাসা দেখায়। ওই যে 40 মিনিট থাকতো গাড়িটার বাহির থেকে ভিতরে দেখা যেত না। আর পার্কিং করতাম আমি আমার ইচ্ছা মতো, যেখানে মানুষজন যাবেই না। তো আস্তে 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 সম্পর্কটা গভীর থেকে একদম গভীরতম পর্যায়ে চলে যায়। ও আমার জামা কাপড় নিয়ে যায়, ধুয়ে দেয়, আয়রন করে সবকিছু পাঠিয়ে দিচ্ছে। হাজবেন্ড এই ধরনের সম্পর্ক জানার পরও আপনাদের মধ্যে এই সম্পর্কটা চলমান ছিল? হ্যাঁ, চলমান ছিল, কারণ আমরা আসক্ত হয়ে যাই একে অপরের প্রতি। ও আমার ফোন ইউজ করতো, আমি ওর ফোন ইউজ করতাম। একটা পর্যায়ে ওর হাজবেন্ডের সাথে কথা বলা বন্ধ করে দেয়, মানে ওই যে দেখা করতো ওইটাও বন্ধ করে দেয়। ইভেন ওর বাপ মার সাথে কথা বলা বন্ধ করে দেয়। এবার ওকে ওখান থেকে বের করে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু ওকে নিতে পারে নাই। মানে তখন সবাই জানাজানি হয়ে গেছে যে আপনার জানাজানি হয়েছে, সম্পর্ক হয়েছে, তখন ইভেন আমার কোম্পানির লোকজন জানছে। ওই মুহূর্তে আপনার মনের অবস্থা কি? আপনার তো স্ত্রী আছে বাড়িতে। আছে। ও জানে না আপনার স্ত্রী আছে? তো ওই সময় আমি ওকে বলিনি। তখনও বলেন না? তখন আমি ওকে বলিনি, বাট সম্পর্ক চলমান। আর এখানে মেয়ের মা চায় যে এই ঝামেলা স্যার মেয়ে জানো,
ওই ছেলের কাছে থাকে, কারণ আমি বাংলাদেশি, আমি মুসলমান আর ও হচ্ছে হিন্দু। ওর হাজবেন্ড দেখতে অনেক সুন্দর। আমার মনে এটা ছিল হয়তো ও ভাবে ছিল না, অথবা ওর সাথে সম্পর্কটা ভালো ছিল না, বা যে কোনো কারণে একটা ঝামেলার কারণেও আমার কাছে আসছে বা আমার কাছে থাকতে চায়। আপনার ওই সময় পরিকল্পনা কি মেয়েটাকে নিয়ে এভাবেই থাকবেন নাকি আলটিমেটলি বিয়ে শাদীর দিকে যাবেন? পরিকল্পনা হচ্ছে ও তখন তো প্রায় 1 মাস হয়েছে। কোনো পরিকল্পনা ছিল না, ওর পিছনে আমি প্রচুর টাকা ব্যয় করতাম। যখন সম্পর্কটা হওয়ার পর থেকে আমি আর বাংলাদেশে টাকা পাঠাইনি। আপনার মেয়ে ছিল না বাংলাদেশে একটা? হ্যাঁ ছিল। আমি একটু ইন্টারাপ্ট করে রাখছি প্রিয় দর্শক এবং শ্রোতা। ওনার সাথে কথা বলা অবস্থাতে আমাকে অনেক সময় মনে হতে পারে যে ওনাদিকে তাকিয়ে নেই। আমি আসলে আমার ল্যাপটপে এই ভিডিওগুলো পাবলিশের কাজ করছিলাম। এই সময়টাতে রাত 8টা বাজে। আমি বেশ কটা ভিডিও অলরেডি সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করলাম। সো পাবলিশের কাজটা আমি করি। সো যে কারণে এই কাজগুলো আমি করছিলাম টুকটাক। এর মানে না যে ওনার দিকে আমার কনসেন্ট্রেশন নেই, আমার ফুল কনসেন্ট্রেশন ওনার দিকে আছে। জি বলেন। তারপরে ওই ছেলেটা একটা পর্যায়ে পুলিশের কাছে কমপ্লেন করে, ওর হাজব্যান্ড। কিন্তু আমি তো জানতাম, যদিও আমি ক্লিনার ছিলাম, আমি জানতাম যতক্ষণ মেয়ে আমার পক্ষে, ওর মানে যে কোনো কমপ্লেন কোনো কাজ হবে না। পুলিশ আমাকে ফোন দিছে, আমাকে বলতেছে তুমি জাহিদুর রহমান? হ্যাঁ আমি জাহিদুর রহমান, তুমি কাল পুলিশ স্টেশন আসো। আমি সাথে সাথে মেরে ফোন দিছি, বলছে এই কথা, তুই ভয় পাবি না, তুই হিন্দি কবি, হিন্দিতে বলবি, ওরা বুঝে নেবে, ট্রান্সলেট আছে, বুঝে নেবে। গেছে পুলিশ স্টেশন, তা আমাকে পুলিশ বলছে তোর নামে একটা কমপ্লেন করছে, এই বিষয় ডিস্টার্ব করস কিনা। ওই মেয়ের হাজবেন্ড বলছে তুই মেয়ের মোবাইল নিয়ে গেছস, তুই মেয়ের কথা বলতে দাস না, সমস্ত সিম চেঞ্জ করছে। আমি বলছি এরকম কোনো কিছু করি নাই, মেয়ে আমার সাথে ফ্রেন্ডশিপ সম্পর্ক, তুই মেয়েরে জিজ্ঞেস করতে পারস, পুলিশে বলতে কথা বলো। পুলিশ বলছে তারা জাহিদুর রহমান ডিস্টার্ব করে? মেয়ে বলছে না, ডিস্টার্ব করে না, আমার হাজব্যান্ডের সাথে ভালো সম্পর্ক নাই, তার সাথে আমি থাকতে চাই না, এই জন্য মিথ্যা গুজব রটেছে আমার বিরুদ্ধে, এবং সে কোনোভাবে চায় আমার ভিসাটা ক্যান্সেল করে আমাকে নেপাল পাঠানোর জন্য। এটা বলছে। পরে বলছে ঠিক আছে, যেহেতু মেয়ে বলছে না, না মানে না, আর কোনো কিছু হবে না, কোনো প্রুফ কাজ হবে না, এবং প্রুফ দিলেও কাজ হবে না। আমার সামনে ওই ছেলের ফোন দিছে, আকাশের ফোন দিছে, উঠাইছে, বলছে তুই আর কখনো পুলিশ আসবি না, আর এই মেয়ের ডিস্টার্ব করবি না। সম্পর্কটা কোথা থেকে কোথায় চলে গেছে। আপনি ওকে ভালোবাসতেন ওই সময়টাতে? হ্যাঁ ওই সময়টাকে আপনি ভালোবাসতেন, যে গল্পটা বলছেন ও আপনাকে ভালোবাসতো? হ্যাঁ, প্রেম ছিল আপনাদের মধ্যে? প্রেম হয়ে গেছে অলরেডি। ওকে, সো এখন লিগ্যাল বা এথিক্যাল পার্সপেক্টিভ থেকে ডেফিনেটলি এটা বোথ সাইড থেকে অন্যায়, কিন্তু ওর হাজব্যান্ডের সাথে জানাশোনা হয়ে গেছে, হাজব্যান্ডের কাছ থেকে বের হয়ে এসছে, ও তো পুরো জিনিসটাই গোপন করে যাচ্ছে ওর ওয়াইফের সাথে। ওই সময় ওয়াইফের সাথে কমিউনিকেশন কি আপনার? ওই সময় আমি বাংলাদেশে যোগাযোগ অনেক কম করে দিই, অনেক কম। আপনার ওয়াইফ কোনো সন্দেহ করছিল ওই সময়টাতে আপনাকে? না, সন্দেহ করে নাই। এখন আপনি জাস্টিফাই করতে পারেন কোনো না কোনো দিক থেকে যে লং ডিস্টেন্সের রিলেশনশিপে আছে, কাজ করছিল না, এতদিন ধরে দেশের বাইরে আছে, সুতরাং ওইখানে তার বয়স অল্প, চাওয়া পাওয়া তৈরি হয়েছে, হোয়াট এভার ইট ইজ। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে ফিলিংস যেটা, এই ফিলিংসের জায়গাটা এটা আসলে এথিক্স মানে না, এবং ডেফিনেটলি এটা মোর ডেঞ্জারাস, কিন্তু ওই সময়টাতে মাথায় থাকে না। জি, এখানে একটা প্রবলেম হয়েছে আমার এর ভিতরের মধ্যে, যে আমি যে গাড়িটা চালাইতাম এই গাড়িটা আর আরেকটা গাড়ি আছে কোম্পানি রেন্টে নিয়ে আসছে, এই দুইটা গাড়িতে ফাইন আসে। মানে ফাইনটা কীরকম, এই যে গাড়িগুলো রাস্তায় চলছে না, যে ওখানে লিমিট ছিল যাত্রী প্যাসেঞ্জার বহন করতেছে, এই জন্য 100 চলতে পারবে না, নিয়মটা আমরা জানতাম, যেহেতু ড্রাইভার ছিলাম আমরা অবশ্যই জানতাম। কিন্তু এখানে কোম্পানি একটা ফল্ট করছে, কোম্পানি যে অন্যান্য গাড়িগুলো ছিল এগুলো মিটারগুলো বন্ধ ছিল। মিটার বন্ধ অর্থ হচ্ছে গাড়ি 100-র উপর উঠবে না, আপনি যে কোনোভাবে চালান। কিন্তু এই দুটো গাড়ি মিটার বন্ধ ছিল না। যখন মিটার বন্ধ না হয়েছে, রাস্তা 160, ওই যে আমি তাড়াতাড়ি যাব বা অন্যান্য ড্রাইভার যারা আছে, যখন 101, 102 চলছে, একটু পরে পরে আপনার রেকর্ডিং ক্যামেরা আছে ওদের দেশে, ফাইন ওখানে ফ্ল্যাশ মেরে ফাইন দিয়ে দিবে, আবার জুড়ে গেল ফাইন। যেহেতু কোম্পানি গাড়ি মিটার বন্ধ করে নাই, আমরা আমাদের মধ্যে চালাচ্ছি, নিয়ে হচ্ছে ফাইন ক্যাপচার করার সাথে সাথে কোম্পানি ফোনে মেসেজ চলে যাবে, কোম্পানি জানতে পারবে মেসেজে যে কার গাড়িতে ফাইন আসছে, কী কারণে ফাইন আসছে, কোথা থেকে ফাইন আসছে। আমি গাড়ি চালিয়েছি 1.5 মাস হয়েছে, আর ফাইন শুরু হয়েছে 5 মাস আগে থেকে। আমার গাড়িতে ফাইন আসছে 98,000 দিরহাম, দুবাই, প্রায় বাংলা 30 লক্ষ টাকা। এখন যেহেতু এই গাড়িটা আমি পার্সোনাল চালাইছি, এক হাতে চালাইছি, তা আমার ফাইন হিসাব পড়ছে 82,000 টাকা। আমাদের ডাকছে কেন ফাইন, কী কারণে ফাইন। এখন খোঁজ খবর নিয়ে দেখে যে অন্যান্য কোম্পানির ফাইন আসছে, রিজন এইটাই। এরপরে ওই যে গাড়ি চালিয়েছি না, তো এখন ফাইন কোম্পানি পেড করা নাই। যখন পেড না করছে, ওই সিআইডি যখন আবুধাবির ভিতরে ঢুকছে, সিআইডি কিন্তু জানে গাড়ির ভিতরে ফাইন। ওই মেয়েটা কিন্তু আমার গাড়িতে একা বসা, তখন ওই সাবিন একা বসা। হঠাৎ করে ওই পিছন থেকে লাইট জ্বালিয়ে দিছে সিআইডির গাড়ি, বুঝতে পারছে যে আমাকে সিগন্যাল দিছে, গাড়িটা থামিয়ে দিছি। তো মেয়েটা ভয় পাচ্ছে, কারণ ওই যে গাড়িতে কেউ ছিল না, ওই একা সামনে বসতো, মানে আমার পাশের সিটে বসতো,
কথাবার্তা বলতাম দুইজন, হাসাহাসি করতাম। তো ও মনে করতেছে যে এই কারণে হয়তো সিআইডি বা পুলিশ দেখছে যে হাসাহাসি করতেছে গাড়ি চালানোর অবস্থায়, হয়তো এই কারণে। তা আমি সুপারভাইজারকে ফোন দিই যে এই ঘটনা, বলছে গাড়ি দিয়ে দে। তো গাড়িটা নেওয়ার সময় আমার লাইসেন্সের একটা ফটো নিয়ে নিছে। গাড়ি কিন্তু নিয়ে গেছে, অলরেডি নিয়ে গেছে। তো মেয়ের আমি এখন দাঁড়িয়ে দিয়েছি ওই খেজুর গাছের নিচে, তো কথাবার্তা বলতেছি, ঠিক আছে। ওই সময় আমার ফোনে ফোন আসে বাংলাদেশ থেকে, আমার মা ফোন দেয় যে মার সাথে কথা বলি। তো ও তো মেয়ে তো বুঝতে পারতেছে, তো মানে ও আমাকে ইশারা করতেছে আমার মার সাথে কথা বলবে। কীভাবে দেবো, মা নাকি নাকি মনে করবে ঘরে ওয়াইফ আছে, আবার কি নাকি বলবে। তা আমি মারে বলি যে কথা বলবে মেয়ে, কথা বল, এই যে আমার গাড়ি এইভাবে নিয়ে গেছে, এই ঝামেলা। মা তো বাংলা কথা বলতেছে, আর মেয়ে তো বাংলা বোঝে না। 1-2 মিনিট দেখে পরে মা বলে ও কি বলতেছে আমি পরে বলবো না, পরে বিষয়টা বলবো না। কিন্তু আমার ওয়াইফ অলরেডি বুঝে ফেলছে যে আমি সম্পর্কে জড়িয়েছি। খুব স্বাভাবিক, কারণ আমি বাড়িতে এখন আগের মতো কথা বলি না, আগের মতো ফোন দিই না, আগের মতো খোঁজখবর নিই না। যদিও টাকা পয়সাও দিতেছি না, অবশ্য টাকা পয়সা বাড়িতে ছিল, খাওয়ার মতো সব কিছু ছিল, ব্যাংকে ব্যালেন্স ছিল, দিতেছি না। কারণ আমি তো আরেকজনের প্রেমে অলরেডি। আমার কথা যে উপর দিয়ে ও যেটাকে রিপ্লে করবে বা ওর পছন্দ বলবে, এই সাহস ওর আর নেই ওই সময়। কারণ ও অলরেডি ওর হাজব্যান্ড অলরেডি আলাদা হয়ে গেছে, মানে ওর তরফ থেকে। কিন্তু হাজব্যান্ড তোকে ছাড়া নাই। হাজব্যান্ড চাচ্ছে কোনো না কোনোভাবে ভিসা ক্যান্সেল করে ওকে নেপাল পাঠিয়ে দেবে। কিন্তু এটা হাজব্যান্ড ছেলে তো হবে না, চাইতে হবে তো কোম্পানি। আর মেয়ের সাথে আমার সম্পর্ক শুধু মুখে শুনছে, কোনো প্রমাণ তো নাই। কোম্পানির বসে তুই প্রমাণ নিয়ে, মেয়ের বাপ আবার এই আবুধাবিতে কাজ করে, উনি এখন রেস্টুরেন্টে শেফ। তো এর ভিতর আমি আবার ওর পাস্ট সম্পর্কে জানছি, সম্পর্কে কীভাবে। হ্যাঁ, বাপ মা বিয়ে দিয়েছে, পছন্দ ছিল না, আগে থেকেই আমার সন্দেহ করতো। বাচ্চা স্কুল নিয়ে যেতাম, কত সময় পরে স্কুল থেকে আসতেছি, ওরা আমার স্ক্রিন শেয়ার চায়, ডিউটি অবস্থায় ফোন দেয়, আশেপাশে কে, এগুলো মানে বিরক্ত। মেয়ে এক প্রকারে বিরক্ত হয়ে গেছে ছেলের উপরে। ইভেন একবার সুসাইড করার জন্য চেষ্টা করছে ওর মেয়ের হাজব্যান্ডের বাসায়। কোনো না কোনোভাবে ওই ছেলের মা ওকে বাঁচিয়ে নিছে। মেয়েটার যে বাপটা আছে, বাপকে নিয়ে অফিসে যায় যে ভিসাটা ক্যান্সেল করে ওই বাচ্চার জন্য নেপাল পাঠিয়ে দেবে। মানে তাদের পরিকল্পনা ছিল যদি মেরে নেপাল পাঠিয়ে দেয় তাহলে তো আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, আর কোনো না কোনো ও মানে ঠিক হয়ে যাবে। এখন মেয়ে কান্নাকাটি করে। আমি মেয়েরে বলি যে যতক্ষণ তুই না চাবি কেউ ভিসা ক্যান্সেল করতে পারবে না। আর কোম্পানি এত পাগল না যে তোমার পিছনে এত টাকা খরচ করে ভিসা দিছে, কোম্পানি তোমার ক্যান্সেল করবে। আর তোমার সাথে আমার কোনো প্রুফ নাই ওদের কাছে, যে কোনো প্রমাণ নাই যে এই প্রমাণের ভিত্তিতে কোম্পানির কাছে ভিসা ক্যান্সেল করবে। কোম্পানি এক প্রকারে বিরক্ত হয়ে গেছে এই ঝামেলা। ওই ছেলেটা বারবার যাওয়া আসা করে, যে ম্যানেজারটা হয়তো ছেলে কিছু টাকা দিছে যে আমাকে চেঞ্জ করার জন্য আবুধাবি থেকে অন্য কোনো সিটিতে যাওয়ার জন্য, বা অন্য কোনো সিটি যদি দেয় তাহলে সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ওই যে ফাইনাল যে বিষয়টা যেটা বলছি, গাড়ি কিন্তু আমার আইডি থেকে নিয়ে গেছে। যে গাড়িতে ফাইন ছিল ওই গাড়ি কোম্পানি আনছে আরেকজনের কাছ থেকে, তারা আবার কোম্পানির নামে কেস করে দিছে। কোম্পানির ডিসিশন নিছে আমাকে চেঞ্জ করে দেবে, আমাকে অলরেডি ফুজাইরা ডিস্ট্রিক্টে দিবে। ফুজারা যাব, যাইতে আমার সমস্যা নাই, কিন্তু আমি দ্বিতীয়বার আবুধাবি আসবো না, চাকরি থাকা না থাক। কেন? আমি বলছি ওই গাড়ি আমার লাইসেন্স থেকে নিছে, যদি কোম্পানি দিয়ে ফাইনও দেশ তারপরে গাড়িতে ব্যয় করতে পারবি না আমার ছাড়া। জানার পর এখন তো আমার তা চেঞ্জ করতে পারবে না, কারণ গাড়িতে কোম্পানি লাগবে। আবার কেসও চলতেছে, শেষে এমন হয়েছে জিএম বলতেছে তোমার বেতন এই টাকা, আমরা 1000 টাকা বাড়িয়ে দিতেছি। হ্যাঁ, এই পেপারে সাইন করো, আরবিতে লেখা ওই পেপার যেখানে সাইন করতে হবে। আমি বলতাম ওই পেপার আমার কাছে দাও, এখানে কি লেখা আছে বাংলা ট্রান্সলেট করে পড়বো, তারপরে সাইন করবো। ও বলতেছে না, দেওয়া যাবে না। আমরা তো আগেই জানি ওই পেপার বানাইছে ওর ইচ্ছা মতো। বিদেশের নিয়ম কি, আপনি যদি কোনো পেপারে সাইন করছেন, আপনি বোঝাই করেন না বোঝাই করেন, সাইন করছেন তো ওইটা আপনি মেনেই করছেন। এখন ওখানে যা লেখা আছে এটা আপনি করতে বাধ্য। এখন আমি তো জানতাম এই পেপারে যদি সাইন করি কোম্পানি আমাকে ব্লক লিস্ট করতে পারে, আমাকে ট্রাভেল ব্যান করতে পারে, বা আমার ঝামেলা করতে পারে। ইভেন ওখানে এই কথাটাও লেখা ছিল যতদিন এই ফাইন পেড না করবো আমরা, ততদিন আমরা ইউএ থেকে বাইরে দেশে আসতে পারবো না। না, কোম্পানি প্রতি মাসে স্যালারি দিবে আপনাকে, দিতে বাধ্য। স্যালারি দিছে, স্যালারি পেপার একটা বানাইছে, একটা সিগনেচার পেপার ওকে, লেখা আছে যতদিন এই ফাইন কমপ্লিট না হবে ততদিন আমাকে কোম্পানি থাকতে হবে। তাহলে আমাকে থাকতে হবে কত বছর? 7 বছর আরও কোম্পানি কাজ করতে হবে। হ্যাঁ, আমার পেপারে সাইন দেয় না, ঝামেলা করছে কোম্পানির সাথে, কেস লড়তেছি। এটা রাগ করে কোম্পানি মেয়েটাকে সবাই দিয়েছে সৌদি পরে আলদাফরা। ওখানে যাওয়ার পরে কোম্পানি এমনও করছে আমার যেদিন ছুটি ওর একদিন পরে ছুটি, যেদিন আমার ছুটি ওর ডিউটি। ও অসুস্থতা ভাঙ করতো, ওখান থেকে গাড়িতে আপনার আবুধাবি চলে আসতো। আমি আবার এখানে রুম ভাড়া নিতাম, 300 টাকা 350 টাকা লাগতো। ওখানকার 350 টাকা, বাংলায় প্রায় 10-11 হাজার টাকা যাচ্ছে শুধুমাত্র 24 ঘন্টা থাকার জন্য। যখন এই ফাইনের যে ঝামেলাটা এটা শুধু বাড়তেই থাকে, কোম্পানির ফাইন পেড করে না, ঠিক আছে।
আর ওর হাজব্যান্ডও ঝামেলা করতেছে। এর ভিতরে মেয়েটা একবার দেখা করতে আসে আমার সাথে, ওর যে ব্যাংক কার্ডটা, যে স্যালারি কার্ডটা, ওটা আমার কাছে দিয়ে দিছে। মানে এত ভালোবাসা, ওর ব্যাংক কার্ডটা আমার কাছে দিয়ে দিছে। ওকে ওর হাজবেন্ডকে ডিভোর্স দিছে? না, ডিভোর্স হয়নি, ডিভোর্স তখন হয়নি। আর ডিভোর্স তো ওখানে হবে না, ডিভোর্স করার জন্য নেপাল যেতে হবে। এখন আমি তখনও বুঝতে পারি নাই যে আসলে এত ভালোবাসার কারণ কি। কারণ তখন তো ভালোবাসা লিপ্ত। সম্পর্ক হওয়ার পর থেকে আমি বাংলাদেশে টাকা পাঠাইনি। আমার বেতন ছিল অনেক, এবং আমি যখন বিল্ডিংয়ে কাজ করতাম ওখান থেকে কন্ট্রাক্ট যাওয়ার পরে প্রায় 13,000 দিরহাম আমাকে দেওয়া হয় বিল্ডিং থেকে। ওই ম্যাডামরা 400, 500, 1000 দিরহাম করে 13,000 দিরহাম পাই। এবং আমার মাকে তারা গোল্ডের রিং দিয়ে দেয় এবং অনেক কসমেটিক দিয়ে দেয়। ওই যে বলে আসছে বিল্ডিং থেকে বাংলাদেশে যাবো, 3.5 বছর হয়ে গেছে। এখানে এসে আবার ড্রাইভারি কাজ করতেছি। তো সমস্ত টাকাই 13,000 দিরহামে কত হয় বাংলাদেশে? প্রায় 4 লক্ষ টাকা খরচ হয়ে গেছে আমার 2 মাসের ভিতরে। এরকম ঝামেলা চলতে থাকে। পরে আমার সিদ্ধান্ত নেই যে আমার বাংলাদেশে চলে আসবো। তখনও কিন্তু আমি আমার পরিবারটা জানাই নাই, বাবাকে আমি বলি নাই। আমরা বলতে আমি আর ওই মেয়েটা সাবিনা লোচাল ওকে নিয়ে বাংলাদেশে আসবো, এটা আমরা পরিকল্পনা। কারণ এক হচ্ছে আমার ফাইনাল ঝামেলা, দ্বিতীয় ওর হাজব্যান্ডের ঝামেলা করতেছে। তো এই ক্ষেত্রে আমি একজন ম্যাডামের সহায়তা নেই। যখন কিলনার ছিলাম ওখানে একটা আরবি ম্যাডাম ছিল আমার, তা উনি আমাকে পরামর্শ দেয় কীভাবে ওকে বাংলাদেশে আপনি রাখবেন কোথায়, কি পরিকল্পনা আপনার? না, এটা তো আমি নিজে করছি, তারপর ওকে জানাইছি। আমি জিজ্ঞেস করি তুমি বাংলাদেশে? হ্যাঁ অবশ্যই যাবো, তোমাকে ভালোবাসি, কেন যাবো না। পরে বলছে আমি একটা সত্য লুকাইছি, এটা আমি বলতে চাই, তারপর তোমার সিদ্ধান্ত। তুমি তো আগে থেকে ওই ছেলের সাথে থাকতে চাও না। আমি এটাও প্রশ্ন করি, যদি আমি তোমার জীবনে না আসতাম তাহলে কি তুমি তার সাথে আলাদা হয়ে যেতে? ও বলতে এটা হওয়ারই ছিল। তাই আমি বলছি যে আমি একটা সত্য লুকাইছি, বা আমি বলার সময় পাইনি, বা আমি বলি নাই ইচ্ছাকৃতভাবে কি যে আমি বিবাহিত। এইটা ও আমার সাথে আবুধাবি দেখা করতে আসছে ওই মদিনা জাহিদ থেকে। আমি বিবাহিত, আমার বাচ্চা আছে, একটা আছে। আর আমার মা, এর ভিতরে আমার মা জানিয়ে ফেলছে, কিন্তু আমার মা আমাকে বারবার আমাকে আটকানোর চেষ্টা করতেছে যে বাচ্চা আছে ঘরে, ওয়াইফ আছে, মানুষ ভুল করে, এখান থেকে সরে আসা ভালো, সে জাতে হিন্দু আর অন্য একটা দেশের মেয়ে, ঠিক আছে, ওদের এখানে আসলে তোর বাচ্চার কী হবে। মানে আমার মা বলতো যে তুই বিয়ে করলে বউ পাবি, তোর আগের ওয়াইফ হয়তো চলে যাবে, ডিভোর্স হবে, সেও হাজব্যান্ড পাবে, তোর বাচ্চাটা কী হবে। মানে আমি আমার বোন তো বাপ ছাড়াই বড় হয়েছি। তাই আমার মা ওইটা উদাহরণ দেয় আমাকে, যে যাই বলুক মানে কানে নেওয়ার কোনো সময় নেই। তো মেয়েকে আমি সত্যটা বলি, ও অনেক কান্না করে, অনেক কান্না করে, ও কান্না করে। পরে আমি বলছি যে সিদ্ধান্ত তোমার উপর, আমার জবরদস্তি নাই, কিন্তু আমি বাংলাদেশে যাবো এটা শিওর। পরেও বলেছে আমিও যাবো, যা কিছু হোক, কিন্তু আমাকে শর্ত দেয়। আমাকে বলে যদি ওই মেয়ে থাকে, আমি বলছি যদি থাকে আমি তাকে ফালাবো না, তাকে আমি ফালাবো না। আপনার আগের ওয়াইফ? হ্যাঁ, তাকে আমি কোনোভাবে ফালাবো না যদি সে থাকে। আমি বলছি তুমি? হ্যাঁ বলছে আমি আসবো, কিন্তু একটা শর্ত। কি শর্ত? সে থাকবে, সব কিছু দিতে পারবা কিন্তু যেতে পারবো না, এই শর্ত। আমি বলছি ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? মেয়ে বলছে আমি যা কিছু হয়ে যাক আমি কিন্তু আমার বাচ্চা ফেলাবো না। ওকে ঠিক আছে, ও চলে গেছে। সিদ্ধান্ত কিন্তু হয়েছে যে আমার বাংলাদেশে চলে যাবো। এখন পাসপোর্ট তো কোম্পানির কাছে, ওরটাও আমারটাও। এখন ও যদি পাসপোর্ট চাও তো 6 মাস হয়নি, জরিমানা দিয়ে ওকে ক্যান্সেল করতে হবে। কিন্তু আমার তো কোম্পানি পাসপোর্ট দেবে না, যেহেতু আমার জরিমানা আছে। আমি অনেক দেশে দেশে ঘুরি, মানে যা বাংলাদেশে টাইপিং সেন্টারে যাই, কোনোভাবে যাওয়া যায় কিনা। একই জায়গায় আপনার আইডিতে ফাইন, পাসপোর্ট কোম্পানির কাছে, ধরেন আপনি পাসপোর্ট বানাইলেন, যাবেন কীভাবে? আপনি এয়ারপোর্টে ধরবে না। পরে ওই যে ম্যাডামটা ছিল, আমি বলি সব কিছু, আমাকে বলে যে এইভাবে তুই যেতে পারবি। আমি দুবাই থেকে একটা পুলিশ রিপোর্ট বানাই যে আমার পাসপোর্টটা হারিয়ে গেছে, কোম্পানির কাছে পাসপোর্ট। এখন যে আইডি কার্ড আছে, আইডি কার্ডের উপরে কোম্পানি ফোন নাম্বার থাকে। মানে আইডি কার্ড দিয়ে যদি আমি যা কিছু করি না কেন, কোম্পানি কোনো না কোনো কারণে জেনে যাবে। সর্বপ্রথম আমি টাইপিং সেন্টার থেকে এই সাবিনার আর আমার আইডি কার্ড থেকে কোম্পানির মোবাইল নাম্বারটা সরে দিয়ে আমাদের ফোন নাম্বারটা বসিয়ে দিই। কারণ যখন পুলিশ রিপোর্টটা বানাবো, কোম্পানির কাছে মেসেজ চলে যাবে যে কোম্পানির ফোন নাম্বার ওখানে থাকে, কোম্পানি জেনে যাবে অটোমেটিক কারা পুলিশ রিপোর্ট বানাচ্ছে। এরপরে পুলিশ রিপোর্ট বানাই, আমার পাসপোর্টটা বানাই, এম্বাসিতে অ্যাপ্লাই করছি, অরটাও করছে। তা আমারটা 4 দিনের পরে আসছে পাসপোর্ট, অরটা আর আসে না। পরের এম্বাসিতে আমি ওতাবা চলে গেছে ওই মদিনা জাহিদ, আমি স্লিপ নিয়ে যাই, বলতেছে 1 মাস লাগবে। নেপালের এটা এরকমই। এর ভিতরে ও দ্বিতীয় সপ্তাহে যখন দেখা করতে আমার সাথে আসে, আমাকে বলছে আমার বাবার সাথে আমি দেখা করতে চাই, আর ও যে আগে ফোনটা ইউজ করতো, ওর আগের হাজব্যান্ডের ফোনটা, এটা ফেরত দিতে চায়। ওর আগের হাজব্যান্ড নাকি এই ফোনটা ফেরত চাইছে, ওর মা বলছে। এইটা দেওয়ার জন্য ও দেখা করতে গেছে। একটা আইফোন ওকে আমি গিফট করছি, আর ওর কাছে একটা ফোন ছিল রেডমি,
2টা ফোন আর হাজবেন্ড নিয়ে গেছে, কারণ হাজবেন্ড তো জানতো এই ফোনে অনেক কিছু আছে, আর এটা দিয়েই কোম্পানির কাছ থেকে ভিসা ক্যান্সেল করাবে। কিন্তু এটা জানতো না অলরেডি আমরা পাসপোর্টের জন্য আবেদন করে ফেলছি, অলরেডি আমার পাসপোর্ট হাতে। যখন নিয়ে গেছে, আর আমি তো দূরে 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 দাঁড়িয়ে আছি, কারণ আমি তো আর বাবার সামনে যেতে পারতেছি না। আর আসে না, প্রায় আধা ঘন্টা 40 মিনিট পরে দেখি ওর বাপের সাথে ও বাহিরে, ওর হাজবেন্ড আমি দেখে ফেলছি। ছেলেও দেখে নাই, মানে হাজবেন্ডও দেখে নাই? দেখেন না আমাকে এখনো, কিন্তু আমি ওর হাজবেন্ড দেখছি, ওর সাথে ফটো ছিল। পর আমি তো বুঝতে পারছি ঘটনাটা কী হয়ে গেছে। আসার পর আমি জিজ্ঞেস করি কী হয়েছে, কান্না করতেছে, কী হয়েছে, বলছে এই ঘটনা, এটা ঘটছে, ও ফোন নিয়ে গেছে। আমি বলছি ফোন নিয়ে যাক, ফোন তো পাসওয়ার্ড দেওয়া, ফোন নিলে কি, ফোনের ভিতরে যা আছে ওটা কোনো বের করতে পারবে না। আইফোনটাও যেদিন নিচ্ছে তার 1 সপ্তাহ আগে এটাকে আমি কিনে দিয়েছিলাম। তা আমি যেখান থেকে ফোন নিচ্ছি আইফোনে ওই অ্যাপেল স্টোর, ওখানে আমি আবার যাই, ওখানে নিয়ে যাই, ওখানে ওই ফোনটা লক করে দিই। আর ওর যে রেডমি ফোনটা ছিল, এই ফোনটা তো মেয়েটা মানে ফেরত দেওয়ার জন্য উদ্দেশ্যে গেছে, তো রিসেট করে কিনতে গেছে। কিন্তু আমরা যে পাসওয়ার্ড বানাইছি এটা ডকুমেন্ট ওই ফোনটার ভিতরে ছিল। পরে মেয়েটাকে, আমার কাছে আরেকটা স্যামসাং ফোন ছিল, দামি একটা ফোন, পরে আমি ওইটাকে দিয়ে দিই, বল তুমি যাও কাজ করো, পাসপোর্ট আসো, একসাথে বাংলাদেশে চলে যাবো। তো এই রুমে এসে আমি শুয়েছি, খাওয়া দাওয়া করে শুয়েছি, এমন সময় মেয়ে ফোন দিছে। কি হয়েছে বলছে, একটা ফটো এই টিকটকে আকাশ লাগিয়ে দিছে, মানে আলাদা মল, যে আমরা আগে ফটো উঠেছি দুজনে, সে একটা ফটো লাগিয়ে দিছে। তো ওর কাছে ফটো ছিল না, এটার অর্থ আইফোনটা লক খুলে ফেলছে বা কোনো কিছু একটা করছে, বা আইফোনের লক তো খুলতে পারবে না আমি জানি। তাহলে তুমি তো রেডমি ফোন রিসেট করে দিছো, তাহলে সেখান থেকে ও ফটো পেলো কীভাবে, আর এই ফটোর কাছে কীভাবে গেল? একে একে 2-3টা ফটো ওই সাবিনার যে টিকটক আইডি, আগের আইডি, যে আইডিটা ওর হাজবেন্ড চালাইতো, সেখানে পোস্ট হয়ে গেছে। ফটো বলতে কি, কিসের ফটো এটা? মানে মেয়ে আর আমি যে ফটো উঠাইছি আবুধাবি, যখন আমরা ঘুরতাম ফটো উঠাইছি, আমাদের পার্সোনাল ফটো। এই রেডমি ফোন তো তুমি রিসেটই করছো, তাহলে এই ফটো কীভাবে আসলো? বলছে আমি জানি না। পরে দেখি যে না, গতকালকে যে ফটো উঠাইছি আসার আগে, সেই ফটো অলরেডি পোস্ট করে দিছে। তখন আমি ভয় পাইছি, হয়তো ফোনটা রিসেটই করা নাই। আমাকে বলছে রিসেট করছে, আমি আর ফোন চেক দিই নাই। পরে বলছে হ্যাঁ ফোনটা আমি রিসেট করি নাই, এই ফোনটা লক ও জানতো, কিন্তু ওই ফোনে যে আমাদের পাসওয়ার্ড বানাইছি এই ডকুমেন্টটা ছিল। যেহেতু কোম্পানি আমার উপর ফাইন, আর পাসপোর্ট রেখে পুনরায় পাসওয়ার্ড বানানো এটা একটা ইনলিগাল পন্থা, এটা অনেক বড় সাজা, প্রায় 7-8 বছরের জেল যদি এরকম কর্মকাণ্ড কেউ করে। সেই রাতটা আমি বলছি আমি বাংলাদেশে চলে যাবো, কারণ পাসপোর্ট আমার হাতে। কিন্তু ওর পাসপোর্টটা তো কপি ওখানে রয়েছে। আমি বলছি যদি কোনো কারণে জানতেও পারে যে তোর হাজবেন্ড, তোকে ফাঁসাবে না, দরকার হলে আমি নেপাল থেকে তোকে নিয়ে আসবো। শনিবারে ঘটনাটা, তো রবিবার অফিস বন্ধ আর সোমবার অফিস খোলা। আমি আমার মারে জানাই, মা আমি বাংলাদেশে আসতেছি ইমার্জেন্সি। কিন্তু ওই যে সবাই বলছে আমি বাংলাদেশে আসতে পারবো না, আমার উপরে ফাইন, ব্লক করছে কিনা এই সেই। তো এয়ারপোর্টে চলে আসছি আমি, ওই সময় ইন্ডিগো এয়ারলাইন্সে টিকিট নিছি আবুধাবি থেকে দিল্লি, দিল্লি থেকে ঢাকা। রাত্রে 2:45 আমি টিকিট নিছি। যে কোনো মানুষ যখন বিদেশ থেকে বাইরে আসে বা দেশে আসে, যখন সে ইমিগ্রেশন ক্রস করে, কোম্পানি ফোনে একটা মেসেজ চলে যায়। কোম্পানি জানতে পারে অটোমেটিক যে কোন লোকটা আজকে দেশ ছেড়ে যাইতেছে। যে জানতাম যেহেতু রবিবারে অফিসটা বন্ধ, সুতরাং সকাল সেফটির লোকটা আর আসবে না। যেহেতু সকাল সেফটির লোক ডিউটিতে আসবে না, তো রাত্রে সেফটি যিনি আছে উনি ঘুমিয়ে যাবে। উনি কথা বলবে 12টা-1টা, এরপর তারা উনি ঘুমিয়ে যাবে। যখন আমি ক্লোজ করবো ইমিগ্রেশনটা, যতক্ষণ এই লোক উঠবে ততক্ষণ আমি বাংলাদেশে পৌঁছে যাব। তা আমি ইমিগ্রেশন ক্রস করে আমি বাংলাদেশে আসছি। আসার পরে ওর পাসপোর্টটা পাইছে 1 মাস পরে। এর ভিতরে যে আমার বাংলাদেশি যিনি ওয়াইফ, ইনি মেয়েটার আসতে নিষেধ করছে যে আইসো না, আমার সংসার নষ্ট হবে সেই। আপনার ওয়াইফের কাছে আপনি এটা স্বীকার করছেন? হ্যাঁ। এসে কি বলছেন? সে অনেক কান্নাকাটি করছে। সে বলছে এটা কেন, একবারও বাচ্চা করার চিন্তা করো নাই, কেন এটা এই পথে গেছো, কি লাভ, কি হয়েছে। এর ভিতরে কি করছে, আমার কাছে 4 লাখ টাকা কিন্তু ছিলই অলরেডি। আমি আবার বাংলাদেশ থেকে 2 লাখ টাকা নিছি আমার মার মাধ্যমে। 6 লক্ষ টাকা কিন্তু আমার 3 মাসে শেষ হয়ে গেছে অলরেডি ওখানে। এখন আসার পরে এখন মেয়েটার পাসপোর্ট হয়ে গেছে, মেয়েটার পাসপোর্ট অত এখন আসতেই হবে। পরে আমি এখান থেকে ইনভাইটেশন লেটার দিচ্ছি, টিকিট দিয়ে সব কিছু দেওয়ার পরে বাংলাদেশে নিয়ে আসছি। মেয়েটা বাংলাদেশে আসছে। আমি আসার 1 মাস পরে। ওয়াইফ না করার পরেও আপনি তাকে নিয়ে আসছেন? মানে এতটাই ভালোবাসে আমাকে ও, যে আমার ওয়াইফ মানা করছে, আমার ওয়াইফকে জবাব দিচ্ছে আমি আসলে সব ঠিক হয়ে যাবে, কারণ ও জানে আমি ওকে ভালোবাসি আর আমি ওর প্রেমে আসক্ত। যেহেতু 1 মাস হয়ে গেছে বাড়িতে আসছি, মানে আমার বড় উপরে যে একটা ফিলিংস বা একটা টান বা নাই। আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতেছি আমার ওই মেয়ের সাথে, রাত 12টা 1টা 2টার মতো কথা বলতেছি, আমি ওয়াইফের সাথে কথা বলতেছি। তো এরপরে মেয়েটা বাংলাদেশে আসে। আমার মা আমাকে অনেক না করছে, আমি বলছি যা কিছু হো যাক মেয়ে বাংলাদেশে আসবে, এটা গ্যারান্টি। আমি রিসিভ করছি এয়ারপোর্টে। আনার পরে
আমরা এখানে বিয়ে করি। বিয়েটা কিভাবে হলো? বিয়েটা করছে এই যে 1872 একটা স্পেশাল অ্যাক্ট আছে বাংলাদেশে, যে মেয়ে তার ধর্ম বা ছেলে পরিবর্তন না করে বিবাহতে আবদ্ধ হতে পারবে। ওকে, আপনারা এই অ্যাক্টের বেসিসে বিবাহ করি। আর ও একটু সময় চায় আমার কাছে, মুসলিম হবে, কাগজে কলম হয়ে গেছে কিন্তু অলরেডি, মানে ও যে মুসলিম হওয়ার জন্য এটা অলরেডি হয়ে গেছে, ও পাকা ওরা সাইন করছে, সাবিনা রহমান থেকে সাবিনা রহমান নাম রাখছে, সব কিছু হয়ে গেছে, কিন্তু অন্তরে তো বিশ্বাস নেই। আমি জানতে চাই, যেহেতু আমি হিন্দু আর আমার দেশে মুসলিম নাই বললে চলে একেবারে, ভবিষ্যতে একটা বাপ মার কাছে যাবে, তারা আবার ঘরে উঠাবে কিনা, একটা এরকম একটা বিষয় একটা আছে। এর ভিতরে আবার আমাদের সমাজ থেকেও ঝামেলা করে, কাজী ডেকে বিয়ে করে নাও, হুজুর দিয়ে কালমা পড়ে দাও, মানে যে ওখানে তো কাগজে কলম হয়েছে, এখানে ও তো মুসলিম, তো মানে ও তো বিশ্বাসী স্থাপন করতে পারতেছে না, তো কালমাটা পড়বে কিভাবে? আর এটা জোর জবরদস্তি তো করাও যাচ্ছে না ওর উপরে। রাষ্ট্রীয়ভাবে হয়তো বিয়ে হয়েছে, কিন্তু ধর্মীয়ভাবে কিন্তু এটা বিয়ে হয় নাই। এটা হয় নাই। পরবর্তী ও সময় চায়, তো তারপরে আমার বড় যিনি ওয়াইফ, উনি চলে যায় বাপের বাসায়। চলে যাওয়াই উচিত। মেয়েটার সাথে করে নিয়ে যায়। এখন আমি আমার মেয়ের সাথে কথা বলি, তার সমস্যা, যিনি আমার দ্বিতীয় ওয়াইফ এই সাবিনা লোচাল, 15-20 দিন পরে এটা চাচ্ছে না, কারণ আমার মেয়ে তো ছোট। আমি ফোন করলে সর্বপ্রথম আমার প্রথম ওয়াইফ ফোন ধরে, যেহেতু তার সাথে আমার ভালোবাসা সম্পর্ক ছিল, ফোন ধরার পর তার সাথে 4-5 মিনিট কথা হয়। ও কিন্তু বাংলা বুঝতে, ও মনে করতেছে যে না জানে কি। এখন ও আর আমার মেয়ের সাথে কথা বলতে জানা, দেবে না। এরপর আমি মেয়ে একদিন দেখতে গেছি, ওকে এখানে রেখে আসার পর আমার সাথে কথাই বলে না। সব কিছু ঠিক আছে, খানা খাচ্ছে, ঘরে কাজ করতেছে, আমার মা যা বলে আমি শিখিয়ে দিতেছি, ও সেটা করতেছে, কিন্তু আমার সাথে কথা বলে না। আমি বলছি, আমি তোমাকে আগেই বলছি আমি বাচ্চা ফেলাবো না। বলছে তুমি তোমার ওয়াইফের সাথে কথা বলো। আমি বললাম বাচ্চা তো ফোন ধরতে পারে না, আগে ওর মা ধরে তারপর তা ফোন দেয়। তো একটা পর্যায়ে আমি বলি, আসলে তুমি কী চাও, সোজা কথা বলো, আমি নেপাল চলে যাব, 2 মাসে নেপাল চলে যাব। কেন? আমি থাকবো না এখানে, আমি নেপাল চলে যাব। ঠিক আছে, আমি টিকিট কেটে, এই মধ্যে আমি ওরা আবার ভিসা নিচ্ছি, ওই যে 2 বছর TF ভিসাটা নিছি। হ্যাঁ, তো ওকে আমি নেপাল পাঠিয়ে দিছি। পাঠিয়ে দেওয়ার পরে ও গেছে, শুধু জানতো ওর মা, তার মানে যিনি ওয়াইফ, প্রথম পক্ষের ওয়াইফ, ও করছে কি, মেয়ের আগের হাজব্যান্ডের ফোন দিয়ে বলে দিছে যে ও নেপাল থেকে বাংলাদেশে নেপাল যাইতেছে, ওকে নেপাল আটকে রাখো, ওকে আর বাংলাদেশে আসতে আর সুযোগ দিও না। তা আমি প্রথম পক্ষের ওয়াইফের, আমার তো কথা চলতেছে যে তুমি আসো। তা আমার প্রথম পক্ষের ওয়াইফ জানি না কার মধ্যে শুনছে, উনি বলছে ওই মেয়েকে সাথে ডিভোর্স হতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এটা করবে, তারপর আমি আসবো। আমি প্রথম পক্ষের ওয়াইফে বলছি, মেয়ের আমি পাঠাইছি, বাচ্চার কারণে কথা বলি, এটা তার পছন্দ না, আর তাকে আমি এখানে জবরদস্তি করে রাখতে পারবো না, কারণ সে ফরেনার, ঝামেলা হতে পারে আমার এখানে, এর জন্য আমি তাকে পাঠিয়ে দিছি, এবং সে তার স্বইচ্ছায় গেছে। তো এখন আবার এত কিছু করা দরকার কি? ও না আসলে তো হইলো, আর আমি না আসলেও এখানে আসবেও না, তাই না? তুমি আসো না, সে আসবে না। এরপরে মেয়ে কিন্তু মন পরিবর্তন করে কিন্তু নেপাল গেছে। হ্যাঁ, নেপাল যাওয়ার পরে আমাকে বলতেছে আমি আমার আগের হাজব্যান্ডের সাথে ডিভোর্স করবো এখানে, আমি আবার বাংলাদেশে আসবো। বলছি ঠিক আছে। আমাকে বলছে যে একটা চয়েস করো, তুমি মেয়ের সাথে কথা বলতে পারবে, কিন্তু মেয়ের মার সাথে না। আমি বলছি ঠিক আছে, তুমি কি বাংলাদেশে আসবে? হ্যাঁ, বাংলাদেশে আসবো। এরপরে ডিভোর্সের জন্য আবেদন করছে ওর আগের হাজব্যান্ডের সাথে, হাজব্যান্ড কিন্তু বিদেশ, কিন্তু হাজব্যান্ডের পক্ষ থেকে ওর মা এটা কমপ্লিট করে দেবে। এই পাশ দিয়েও আমাকে কী করছে, ব্লক করে দিছে। ঝামেলার কারণে একটু কথা লাগছে, ব্লক করছে। হোয়াটসঅ্যাপ খোলা রাখছে, কিন্তু বাকি সব জায়গায় ব্লক করছে। আমি এখান থেকে নেপাল চলে যাই, ও জানেই না। ওদের বাড়িতে আমি আগে থেকে জানতাম, ওই লোকেশন আমার কাছে দিয়ে রাখছিল কোনো এক সময়। আসার পর দেখি ওর মা বাহিরে, ওর মা আমাকে তো চিনতে, ওর মা শুধু মানে ফোনে ফটোতে দেখছে, বাস্তবে তা দেখা নাই। আর আমি যাই বলে সাবিনা কোথায়, হিন্দিতে বলি, আর মা তবে হিন্দি বোঝে না, কিন্তু বুঝতে পারতেছে আমি কে। তো এখন ও তো মানে আমাকে দেখে অবাক হয়ে গেছে, আমি ছিলাম বাংলাদেশে কীভাবে আসলাম। তা আমি সব শুরুতে প্রশ্ন করছি, ও আমাকে কোনো রিজন দেখায় না যে কেন ব্লক করছে বা কী কারণে, কিন্তু আমি বুঝতে পারতেছিলাম যে ও আগের সাবিনা নাই, যে সাবিনা ডুবাইতে ছিল ওই সাবিনা নাই, ভালোবাসে কিন্তু আগের মতো আর ওরকম না। এই লাইনগুলো ইম্পর্টেন্ট, কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা হোটেল ভাড়া করে থাকি, এদিক ওদিক অনেক জায়গায় ঘুরি, আমরা ঘুরতে প্রায় 15-16 দিন হয়ে যায়। তারপর তুমি আমার সাথে যাবা? বলছে না, ডিভোর্সটা কমপ্লিট করে আমি আসতেছি, তুমি যাও। ঠিক আছে, আমি বলছি ঠিক আছে, আমি চলে আসি বাংলাদেশ। ওকে আমি টাকা পয়সা দিয়ে আসি চলার জন্য। না, তার মন আরও পরিবর্তন। আমি পরে বলি, তুমি যদি নাই আসতে চাও, ঝামেলা শেষ করো, আসবো এটা শিওর। এর ভিতরে আমার মা, বড় যিনি ওয়াইফ, ওনার বিষয়ে বোঝায়। পরে মা বলছে যে ও যদি ওখানে খুশি থাকে তাহলে ওর ছেড়ে দাও। পরে আমি মেয়েটারে বলছি
যা হয়েছে হয়েছে, যদি তুমি খুশি থাকো ওখানে তুমি থাকো, আমি আমার বড় ওয়াইফ নিয়ে আসবো। এখন ও বলতেছে এই ডিভোর্স করছে ওখানে, এটা হয়তো 8 মাস সময় লাগবে, কারণ যেহেতু ছেলে নাই, কি যেন কি আমাকে বোঝাইছে 8 মাস 6 মাস সময় লাগবে। সেটা হয় নাকি, আমার ঘরের বাসায় কাজ আছে না, আর এখানে আমি বসে থাকবো নাকি, আমি আবার অন্য দেশে চলে যাব। তখন আমার সিঙ্গাপুরের জন্য আমি লাইন করতেছি, হ্যাঁ। পরে আমি আমার মায়েরে আমার পাঠিয়ে দিই আমার সেই বড় ওয়াইফ কান্নার জন্য, বাচ্চা সহ নিয়ে আসে। যখন ও এটা জানতে পারে, এখন বলে আমি বাংলাদেশে আসতেছি কালকে। আমি বলছি আসলে আমি মিলা থাকবো, তোমার আগের ওয়াইফ যদি মিলা থাকে তাহলে মিলা থাকবো। আমি বলছি সে মিলা থাকতো তো আগেই থাকতো, তোমাদের কাছে সে চলে গেছে বাপের বাড়ি, সে এটা হবে না। পরে বলতেছে যে না আমি আসতেছি, আসলে একটা সমাধান বের হবে। আমার যা কিছু বলো, ইসলাম কবুল না করলে এটা সম্ভব না, কারণ আমি যে ভ্রমে ছিলাম তোমার সাথে, আমি আমার ধর্ম থেকে অনেক দূরে সরে গেছি। একটা সময় আমি নামাজ পড়তাম এবং এইবার আমি কোরআন শরীফ পড়তাম এশারের নামাজে পড়ে, আমি এখন কোরআন শরীফ পড়াও ভুলে গেছি, আমি এতটা পাপে লিপ্ত হয়ে গেছি তোমার সাথে, ঠিক আছে। পরে বলছি আমি মুসলিম হব, আমি মার সাথে কথা বলছি, মা অনুমতি দিছে। আমাদের বাংলাদেশে একটা মেয়ে 2-3টা বিয়ে হলে সমস্যা, একটা কিছু হয় না, কিন্তু নেপালে এটা সম্ভব না, কারণ নেপালে কানুন সম্পূর্ণ ভিন্ন। আমি বিয়ে করছি, ডিভোর্স করলে অর্ধেক সম্পত্তি মেয়েকে দিতে হবে, নেপালের ল এটাই। এর জন্য তারা মনে করে যে 1-2টা বিয়ে হলে মনে করে যে মেয়ে খারাপ, এটা তার বিজনেস। এই কারণে এত হয়ও না ওদের দেশে, হ্যাঁ। তো কালচার সিস্টেম আলাদা, যেহেতু দেশ আলাদা। ও আসে, আমারও আনার ইচ্ছা, ওরও আসার ইচ্ছা, আমি বলবো না জোর করে আসছে, কিন্তু এবার মা ওকে আর আমার বাড়িতে ওঠায় না। মার একটা শর্ত, যদি সে ইসলাম কবুল করে তাহলে এটা সম্ভব, তাহলে সম্ভব না। ও একই কথা, কী কথা বলে কিন্তু আসছে, ইসলাম কবুল করবে থাকবে। তাই আমি বড় ওয়াইফরে বোঝাই, ও যদি ইসলাম কবুল করে সবার জন্য ভালো না, আর আমি যদি ইনসাফ করতে পারি তোমার কী সমস্যা। তো আমার বড় ওয়াইফ বলছে আমি হাজব্যান্ডের বা কারো দেবো না, যদি তুমি তার হও আমি আলাদা। আমার বাচ্চার কী হবে, বলছে বাচ্চা কাছে তুমি চিন্তা করছো, চিন্তা করলে তুমি কাছে করতাই না। মানে আমার ওয়াইফ, বড় ওয়াইফ কিন্তু আমাকে ভালোবাসে, কিন্তু সে কোনো না কোনোভাবে আমাকে তার কাছে রাখতে চাইতেছে। কিন্তু আমি তখনও বুঝি নাই যে আসলে দ্বিতীয়বার বাংলাদেশে আসার কারণটা কি, বা গল্প কোথায় চলে গেছে, প্রথমবার আসার কারণটা কি। আমি দেখি ওর ভিতরে অনেক পরিবর্তন, আমি প্রশ্ন করি না, পরিবর্তন, শুধু পরিবর্তন। এখন আমি মনে করতেছি যে আমি পিছনে অনেক টাকা ভাঙতাম, হয়তো এই কারণে হয়তো ওর হাজব্যান্ডে ছেড়ে দিয়েছে। একটা সময় মেসেঞ্জার একটা ফোন আসে আমার মোবাইলে, যেহেতু মোবাইলে আমার ওর ফটো ফেসবুকে প্রোফাইলে একটা ফোন আসে, একটা মেয়ে ফোন রিসিভ করছে। এই মেয়েটা সাবিনা ক্লাসমেট, যখন ক্লাস 9-এ পড়তো মেয়েটা। পরে বলছে আমার শুনছি বাংলাদেশে চলে গেছে, বাংলাদেশে বিয়ে করছে, ও কেন এটা করছে, আগের হাজব্যান্ডে কেন দুঃখ দিছে, কেন বাচ্চা ছাড়ছে। আমি সেটা ওর ব্যাপার, আমি তা জানি না। বলছে আগেও লাভ ম্যারেজ করে বিয়ে করছে। কি লাভ ম্যারেজ? পরে বলছে হ্যাঁ, ও আগে তো লাভ ম্যারেজ, মানে যে হাজব্যান্ড যাকে ছেড়ে দিছে তার সাথে লাভ ম্যারেজ ছিল। আমি সমস্ত তার কাছে শুনি, কারণ আমিও আবার ওদিন আবার আমার বাড়িতে গেছি, আমি কিন্তু বাইরে থাকতেছি মেয়েটাকে নিয়ে। আমার তার টাকা পয়সার সময় কম নাই, অনেক টাকা পয়সা ছিল আমার কাছে। আমি চাচ্ছিলাম কোনো না কোনো যদি মিলাই দিতে পারি আমার দুই ওয়াইফরে, মানে প্ল্যান ছিল আমি আর মেয়ে দুজনে বিদেশ করবো, এটাই তো আমাদের প্ল্যান আগে থেকেই। মেয়ে ঘর থেকে বের হয়ে গেছে, যেমন বের হয়ে বিয়ে বসে না, যে বাপ মার অনুমতি ছাড়া এইভাবে বিয়ে বসছে। তখন আমার মনে অনেক প্রশ্ন, রুমে এসে জিজ্ঞেস করি বিয়ে কীভাবে হয়েছিল তোমার? বিয়ে হয়েছে বাপ মাই দিছে, বিয়ে হয়েছে। কিন্তু ওই মেয়ে যে কথা বলে সব আমি রেকর্ড করে ফেলছি, তার আমি সব শোনাই। এখন তারাও শেয়ার করতে পারবে না। তা আমি ওকে আঘাত করি, প্রথমবার 4-5টা থাপড় দিই, অনেক জোরে থাপ্পড় দিই। আমার এত পরিমাণ রাগ হয়ে গেছে যে এই ঘটনা, প্রেম করে বিয়ে, তারপর আবার ঘর থেকে বের হয়ে যাওয়া, বাচ্চা, আবার বিদেশ নিছে, কী কারণে তাকে ছেড়ে দিছ? খুশি না 7 বছর সংসার কীভাবে হয়? আমি তো গেছি অন্য একটা কারণে, আমি তো আমার বউ ফালাইনি, বা সে আমার বউ ইচ্ছাকে তলে চলে গেছে আমার কাছ থেকে আমাকে সুখী থাকার জন্য। যে আমার বড় ওয়াইফ যাওয়ার সময় বলে গেছে আমি চাই তুমি খুশি থাকো, আমি চাইলে কেস করতে পারতাম, ঝামেলা করতে পারতাম, কোনো কিছু করবো না, বাচ্চার মুখে দিক থেকে আমি চলে গেলাম। একজন কেস না করে চলে গেল আমাকে সুখে থাকা দেখার জন্য, আর একজন নিজের হাজবেন্ড বাচ্চা ছাড়ছে যার সাথে সে প্রেম করে বিয়ে করছে। আমি বিবাহিত এটা ওকে বলিনি, তো মনে করছে যে ওইটা গোপন রেখে আমার সাথে সম্পর্ক করবে এবং বাংলাদেশে চলে আসবে। কেউ জানলো না, কেউ বুঝলো না। কিন্তু যখন পরে জানছে যে আমার সাথে আমার অলরেডি বিয়ে হয়েছে, তখন ও অনেক ভালোবাসে আমাকে, আর আমি ওকে ভালোবাসি। হয়তো ও এটা মনে করে বাংলাদেশে আসছে। শর্ত তো আমি রাখছি, কিন্তু বাচ্চার সাথে কথা বলা বন্ধ করি নেই, এই কারণে পুনরায় চলে গেছে নেপাল। সেখানেও ডিভোর্স হয়নি, কারণ ওর আগের হাজবেন্ড আর আসেনি বিদেশ থেকে। আবার এখানে আমার বড় ওয়াইফ চলে আসছে, তাহলে তো যাওয়ার জায়গা নেই, আবার এখানে আসছে।
আবার আমি সত্যিটাও জেনে গেছি। পরে আমাকে এবারে বলে যে না, আমি হব না। আমার মা ওই সময় বলছে, কিন্তু এখন বলছে যে আমি মুসলিম হই, আমার আর কোনদিন তারা বাড়িতেও উঠাবে না, আর আমি এখান থাকবো না, আমি এখান থেকে চলে যাব। তো ওর প্ল্যানটা আমি তখনও বুঝতে পারিনি। ঠিক আছে, নেপাল আবার পাঠিয়ে দিয়েছি নেপাল। যখন আবুধাবি থাকতাম, একান্ত মুহূর্তে কিছু পার্সোনাল ফটো ভিডিও ছিল। তো এই পার্সোনাল ফটো ভিডিওগুলো আমার ফোনে ছিল। দ্বিতীয়বার আসার পরে যখন আমি বাড়িতে গেছি আমার মার সাথে দেখা করার জন্য, ও এই ফোন থেকে সমস্ত ফটো ভিডিও নিয়ে গেছে। চলে যাওয়ার পরে ও আমাকে আবার ডাকছে। যেদিন এখান থেকে নেপাল গেছি, একদিন পর আমার নামে কেস করছে। কোথায় কেস হয়েছে, বাংলাদেশ না নেপাল? নেপাল কেস হয়েছে আমার নামে। কেস করছে মেয়ের আগের হাজব্যান্ড। আমার অপরাধ হচ্ছে, ফেসবুকে আমাদের প্রোফাইলে ফটো ছিল যেখানে ওই মেয়ে তার ওয়াইফ ছিল, নেপালি নিয়ম অনুসারে, কানুন অনুসারে। কেস চলতেছে, সে কেস করছে, আমার দুজনের উপরে কেস করছে। আমি মেয়েরে বলছি, ডিভোর্স তো আগের বাড়ি হয় নাই, আর এখন তুমি তার সাথে সম্পর্কই শেষ, তুমি ডাকছো অন্য একটা কারণে আমি এখানে আসছি, তোমার ডাকে আমি সাড়া দিছি, আমার আর তোমার নামে কেস করার কারণটা কি? কেস করলে তোমার নামে করো, আমার নামে কেন করছে? মেয়ের মা আসে, মেয়েকে বের করে নিয়ে গেছে, কিন্তু আমাকে বের করে নাই। আপনি জেলে? আমি জেলে। আমাকে বের করার জন্য আমার মা এখান থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাইছে। পরে বুঝতে পারছি যে আমাকে ওই ব্যবহার করছে ওর আগের হাজব্যান্ডের কাছ থেকে ডিভোর্স নেওয়ার জন্য। তাহলে আমাকে নেপাল ডাকার অর্থ কি? যে আমার কাছ থেকে টাকা উদ্ধার করবে, এটা তার মূল প্ল্যান ছিল। কারণ এটাই ওর বিজনেস, কারণ ওর আগের হাজব্যান্ডের সাথে ওইটাই করছে। শুধু এইটাই না, ও আরও অনেক কিছু করছে, যেটা নেপাল এই লাস্টে যাওয়ার পর আমি জানতে পারছি। তো সাবিনা বলতেছে, একটা শর্ত আমার, কি? তোমার বড় ওয়াইফকে ডিভোর্স করতে হবে, বড় ওয়াইফকে ডিভোর্স করে দিবা, আমি তোমাকে বের করবো, আমি তোমার সাথে বাংলাদেশে যাবো। আমি বলছি না, এটা হবে না, আর তুমি আমাকে ডাকছো তো অন্য কথা বলে। পরে মেয়ে আমার কাছে ডিমান্ড করে যে আমাকে আরও 10 লক্ষ টাকা দিতে হবে। 10 লক্ষ না দিলে আমি তোর নামে কেস করবো। নেপালে একটা আইন হচ্ছে, 1 বছরের ভিতরে যদি শারীরিক সম্পর্ক হয়ে থাকে, মেয়ে কেস করতে পারবে। মানে মেয়েটা এতই খারাপ, ওর ফ্যামিলি থেকেও বিচ্ছিন্ন, ও আজও পর্যন্ত ওর ফ্যামিলিতে যাইতে পারে না, ওর ঘরে যেতে পারে নাই এখন পর্যন্ত। সেই কেসে আমি 3 মাস 17 দিন জেল খাটছি নেপাল। কে বের করছে আপনাকে ওখান থেকে? প্রিয় দর্শক এবং শ্রোতা, ভিডিওর এই পর্যায়ে ছোট্ট করে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই। সেটা নবম দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য, এবং একই সাথে আপনার পরিবারে যদি কেউ থেকে থাকে এরকম স্টুডেন্ট তাদের জন্য। এছাড়াও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে বাংলাদেশের রীতিমতো একটা ভিন্ন প্যারাডাইম সৃষ্টি করার চেষ্টা করেছে টেকনিক ইজি এডুকেশন। যারা বলছে যে কোচিং সেন্টারের আর প্রয়োজন হবে না কিছুদিন পরে, কারণ তাদের যে এডুকেশন সিস্টেম বা তাদের বইয়ের যে সিস্টেম, ডেফিনেটলি আমি বলবো যে এটা যদি কন্টিনিউ করে বাংলাদেশে সবাই, তাহলে একসময় কোচিং সেন্টারের আর প্রয়োজন হবে না। কারণ এই বইগুলো আপনার টেবিলে থাকা মানে হচ্ছে একজন শিক্ষক আপনার সঙ্গে 24 ঘন্টা আপনার টেবিলে আছেন। অনেকগুলো বই রয়েছে আমার এখানে, আমি যদি একদম নিচে থেকে বলি, ইজি ম্যাথ, ইজি হায়ার ম্যাথ, এমসিকিউ সাজেশন বই নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের জন্য, এমসিকিউ সাজেশন বই নবম দশম শ্রেণীর ব্যবসায়ী শিক্ষা বিভাগের জন্য। এছাড়া আমি দেখতে পাচ্ছি ইজি কেমিস্ট্রি। এই বইগুলোর বিশেষত্ব হচ্ছে এই বইগুলোর প্রত্যেকটা বইয়ে কিউআর কোড ব্যবহার করা হয়েছে। এই কিউআর কোডের অর্থটা কি? কিউআর কোডের অর্থটা হচ্ছে, আপনি যখন এটা পড়বেন, পড়ার সঙ্গে সঙ্গে আপনি যদি এটা বুঝতে না পারেন, ওই কিউআর কোড স্ক্যান করার সঙ্গে সঙ্গে একজন টিচার এসে আপনার সেলফোনে ডিটেল ওটার উপরে বুঝিয়ে দেবে যেটা আসলে কি আলোচনা করা হয়েছে। এই পাবলিকেশনের বই আমি দুটো কারণে আপনাকে সাজেস্ট করব। নাম্বার 1, এনারা অসাধারণ একটা মেথড নিয়ে কাজ করছেন যেটা আপনার খরচ বাঁচিয়ে দেবে। 2, আপনার টেবিলে এই বইটি থাকা মানে হচ্ছে সার্বক্ষণিকভাবে একজন টিচার আপনার সঙ্গে আছেন। সো চয়েস ইজ ইয়োর্স। আমরা আবার ফিরে যাচ্ছি ভিডিওতে। সেই কেসে আমি 3 মাস 17 দিন জেল খাটছি নেপাল। কে বের করছে আপনাকে ওখান থেকে? মেয়ে নিজে বের করছে। আপনি ওখান থেকে বের হয়ে কোথায়, বাংলাদেশে চলে আসছেন? হ্যাঁ, ফিরে আসার পরে আমি মেয়েরে ফোন দিছি, কেন এই ঘটনা, কেন আমাকে নেপাল ডাকা, কেন তোমার সিগনেচার আমার উপর কেস চলছে। কারণ এটা আমি জানি, ওখানে পুলিশ নিজেই বলছে মেয়ে সিগনেচার না করলে কেসই হইতো না, কারণ ভিকটিম তো মেয়ে, ওই ফটোর সাথে আমার। মেয়ে এখন আমাকে বলে, যা হয়েছে, আমি যার কিছু চাই না, ঠিক আছে, আমি ভালো আছি, তুমি ভালো থাকো, আমাকে আর ডিস্টার্ব করো না, এইটা সেটা। আমি বলছি, এই যে আমি 25-26 লক্ষ টাকা খরচা করলাম, এই যে তুমি এতগুলো টাকা নিয়ে গেলা লাস্ট বেলায়, এই যে ফোন নিলা, দুইটা ফোন নিলা, এই যে আকাশ থেকে পাতাল এত পরিবর্তন, আসলে তোমার কি এইটাই ছিল? ও বলছে, তুমি বুঝছো, যা বুঝছো, আমি কিছু যাই না, আমাকে আর ফোন দিও না। মানে এখন অনেক গালাগালি আমাকে করে। আপনার সাথে লাস্ট কথা কবে হয়েছে? লাস্ট কালকে কথা হয়েছে। গল্প আপনি কেন বলতে আসছেন এটাকে বলুন। এভাবে বলতে চাই যে বিদেশ গিয়ে
কোনো প্রবাসী যেন আমার মতো ভুল না করে, যেখানে পরিবার আছে। আপনার সাথে আপনার ফার্স্ট ওয়াইফ আছে? হ্যাঁ, এখনো আছে। সে আমাকে এখন অনেক ভালোবাসে, আমি অনেক সুখী তাকে নিয়ে। সে আমার জন্য তো আপনি কথা বলেন কেন তাহলে মহিলার সাথে, দরকার কারণ? একটা বিষয় তাকে জানার ইচ্ছা ছিল আমার, যে আমাকে কেন বাঁচা হয়েছে আর এই ঘটনা আমার সাথে কেন ঘটানো হয়েছে। এটা তো আপনার ভুল। হ্যাঁ, আমার তো ভুল। আপনি বুঝতেই পাচ্ছেন যে এটা আপনার ভুল, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত আগাগোড়া আমি তো মেয়েকে নিয়ে কোনো কথাই বলতে চাই না। আমি তো দেখতে পাচ্ছি যে আপনি একটা ম্যারিড মানুষ। আপনি হয়তো, যদিও এটা আল্লাহ না করুক, এটা বলা উচিত না, বিদেশ বিভুঁয়ে আছেন, লম্বা সময় ধরে আপনার স্ত্রীর সঙ্গে আপনার বৈবাহিক কনজুগাল লাইফ নাই। বৈবাহিক সম্পর্ক তো ডেফিনেটলি আছে, বাট কনজুগাল লাইফ, মানে কনজুগাল বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনারা বুঝে নিন, সেটা নাই। সেখানে এক ধরনের সুযোগ তৈরি হয়েছে বলে আপনি হয়তো একবারের জন্য বা ভুল করে ফেলতে পারেন, এটা মানবিক জায়গা থেকে, নট ধর্মীয় জায়গা থেকে। মানবিক জায়গা থেকে ভুল করার পরেও ওইখান থেকে আপনার সচেতন হয়ে চলে আসা উচিত ছিল। আপনার ভিতরে তো আপনার বাবার মানে ফাদারশিপটা তো মরে যায় নাই, মানে আপনি তো আপনার মেয়েকে কখনোই দূরে সরাতে চান না, কখনো। আমরা বিবেক ছিল আপনার মধ্যে। তো আপনি এই মেয়েটাকে টার্গেট করেই তো আপনি একটু চিন্তা করতে পারতেন যে আমি যে রাস্তায় হাঁটতেছি এটা কত ভয়ঙ্কর একটা রাস্তা, কত ভুল একটা রাস্তা। ক্রেজি লেভেল কোন লেভেলে গেলে এই নেপাল বাংলাদেশ, নেপাল বাংলাদেশ, নেপাল বাংলাদেশ করে সেই নেপালের জেলে গিয়ে জেল খেটে বাংলাদেশের টাকা পয়সা নিয়ে যাওয়া, মানে এটা চরম পর্যায়ের ক্রেজিনেস যেটাকে বলে, যে আসলে এটা একটা ভয়ঙ্কর লেভেলের ক্রেজিনেস। আমি আসলে কারো জীবনকেই মূল্যায়ন করতে চাই না, বাট একজনের ভুল থেকে যদি আমরা কিছুটা শিখতে পারি, এটা একটা মানে বিশাল লেসন পাওয়ার মতো একটা স্টোরি। অনেক কিছু আমরা এখানে প্রচারযোগ্য করার জন্য বাদ দিয়েছি গল্পতে। তবে একটা কথা বলবো যে প্রবাসী ভাই যারা আছেন, আপনাদের প্রতি সম্মানের অভাব নেই বাংলাদেশের মানুষের, আমার তো কখনোই না। এবং এই গল্পটা মূলত এই জন্যই নিয়ে আসা যে স্যাক্রিফাইস আপনাদের, সেই স্যাক্রিফাইস যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় ওনার মতো ভুল করে। এবং আরেকটা সাইকোলজিক্যাল আসপেক্ট বোধহয় এখানে আছে এই সম্পর্কগুলোর ক্ষেত্রে, যেখানে বাধা আছে সেখানে এই ফিলিংসগুলো ভয়ঙ্কর রকমভাবে তীব্র পাওয়ারফুল হয়। তীব্র, আই রিপিট, তীব্র পাওয়ারফুল হয়। প্রকৃতি আমাদেরকে এভাবে টিউন করেছে সামহাও, মানে শয়তানের যেই কার্যকলাপগুলো আছে না, কারণ ওখানে দেখবেন যে আপনার যে সম্পর্কটা আপনার স্বাভাবিক সম্পর্ক, সেই সম্পর্কে ইন্টেনশন অতটা বেশি থাকে না, কিন্তু এই সম্পর্কটা অস্বাভাবিক সম্পর্ক এবং এখানে বাধা আছে, চতুর্মুখী বাধা, ওনার হাজব্যান্ডের পক্ষ থেকে বাধা, এই বাংলাদেশের বিষয়ে গোপন রাখা, ধর্মীয় বাধা, এত বাধায় এই ফিলিংসগুলো যে কোন লেভেলে চলে গেছে, কারণ নিষিদ্ধ সম্পর্ক তো, এবং এই নিষিদ্ধ সম্পর্কের মধ্যে সব ধরনের পাওয়া আছে, এবং এটা কত এক্সট্রিম হয়ে গেছে এটা চিন্তার বাইরে, এবং সেটার পরিণতি হচ্ছে এটা। তো মূল কথা হচ্ছে ভাই, আপনি এখনও বাংলাদেশে বসে আছেন, আপনার থাকার কথা আরও নেপালের জেলে। হ্যাঁ, ও কেস করলে আমার সাজা হতো 22 বছর। আপনি তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে নিয়ে আপনি মূলত আপনার বাচ্চার প্রতি দায়িত্ব পালন করেন, আপনার প্রথম স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করেন সঠিকভাবে। আজকে আমার বড় বউ এত অপরাধ করার পরেও সে আমাকে ভালোবাসে, এবং সে আমাকে শেখায় কোথায় আমার ভুল ছিল এবং কীভাবে আমাকে আগে বাড়তে হবে। আপনার এই ওয়াইফের প্রতি সম্মান রেখেই লাস্টে একটা কথা বলি, শেষ করছি। সিচুয়েশনাল টক যদি আমি বলি, যেটা এই গল্পের ক্ষেত্রে সত্য, উপদেশ বাক্য বা কোনো ধরনের শিক্ষামূলক কথাই সার্বজনীনভাবে পাওয়ারফুল না, এটা সিচুয়েশনাল, এটা মনে রাখবেন। আমি একটা সহজ উদাহরণ দিই আপনাকে, আমরা ছোটোবেলায় পড়েছি না, অতিকায় হস্তি লোপ পাইয়াছে, তেলাপোকা টিকিয়ে আছে, টিকিয়ে থাকাই চরম সার্থকতা। ইটস ভেরি গুড, টিকে থাকতে হবে যে কোনোভাবে হোক, তেলাপোকার মতো হলেও টিকে থাকতে হবে। আবার আপনি আসেন, আরেকটা কথা আছে না, কাপুরুষের মতো বাঁচার চাইতে সিংহের মতো একদিন বাঁচা ভালো। তাহলে দুটো কথাই সাংঘর্ষিক হয়ে গেল না? দুটো কথাই সত্য, সিচুয়েশনালি সত্য। কোনো কথা হয়তোবা টিকে থাকার জন্য খুব প্রয়োজন, আবার কোনো অবস্থা হয়তোবা সিংহের মতো করে বাঁচার জন্য প্রয়োজন। বুঝতে পেরেছেন? সো আমি যাই কিছু বলছি না কেন, এটা সব সময় কাজে লাগবে না, এটা এই কথার প্রেক্ষাপটে বা এই গল্পের প্রেক্ষাপটে হয়তোবা কারেক্ট মনে হতে পারে। সেটা হলো, আমরা বলি না সংসার দ্বিপাক্ষিক একটা মিউচুয়াল বন্ধন, দুটো পক্ষের ব্যালেন্সে সংসার টিকে থাকে। আজকের এই গল্পটা শোনার পরে মনে হচ্ছে না, সংসার আসলে দুই পক্ষের ব্যালেন্সের ব্যাপার না, এক পক্ষ ভুল করে আরেক পক্ষ ধৈর্য নিয়ে স্থির হয়ে সেই ভুলটা সামনে নিয়ে সংসারটাকে এগিয়ে নিয়ে যায়, এবং যেটা করেছেন ওনার স্ত্রী। আমার বড় ওয়াইফ বলছে যে 1 বছরে যত টাকা ভাঙছ, কোন দিন বলছে টাকা ভাঙো না, টাকা জমা কোন দিন বলছে? আল্লাহর কসম কেটে বললাম, কোনো আজ পর্যন্ত বলে নাই। বলছে যে সংসারী ওয়াইফ মেয়ে, সে বলবে টাকা রাখো, ফিউচার আছে, বাচ্চা আছে, সে এটা এই জন্য বলে নাই কারণ সে তোমাকে ইউজ করছে, নিজে এনজয় করছে, তোমাকে ইউজ করে আগের হাজব্যান্ডের কাছে ডিভোর্স নিয়েছে তোমাকে রিজন দেখিয়ে, এবং শেষে তোমার কাছ থেকে সে একটা ব্যালেন্স নিয়ে গেছে, এখন সে অন্য কারো কাছে। যে সম্মান আমি এখন আমার বড় ভাই বলতে চলে আসছে আমার ভিতরে, এটা নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই। আপনার জন্য কারণ শুভকামনা সে থাকলো। সৎ, একদমই সৎ সে। আপনার জন্য শুভকামনা থাকলো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা শেষ করছি আজকের এই প্রবাসীর অন্তর্কথা। কোনো প্রবাসীর জীবনে এরকম না হোক, এই প্রার্থনা করে। আসসালামু আলাইকুম।